আজকে আমরা 3D দেখব। তো 3D দেখার আগে আমরা আরেকটা টুলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিম্বল। আচ্ছা, সিম্বল মানে কি বলেন তো? প্রতীক, তাই না? তো আসলে সিম্বল বা প্রতীক যেটাই বলেন, এটা আমাদের ইলাস্ট্রেটরে যখন কাজ করব, আপনার এমনও দরকার হবে যে কোনো একটা বিষয় আপনার বারবার দরকার হচ্ছে। সিম্পল, আপনি এখানে কোনো একটা গাছের পাতা তৈরি করলেন বা কোনো একটা বিষয় আপনি তৈরি করলেন, যেটা আপনার বারবার দরকার হবে। তো তখন আপনি এই বিষয়টা তো আর বারবার তৈরি করে আর সিমিলার করতে পারবেন না, তাই না? সিমিলার তো তৈরি করা সম্ভব না, আপনি যাই তৈরি করেন। তো এর জন্য আমরা চাচ্ছি কি, একটা বিষয় এখানে তৈরি করলাম, সেটা যে তোমার প্রতিদিন দরকার কাজের জন্য, তাহলে আমি সেটা কি করব? আমার সেভ করে রাখতে হবে, বা আলাদা একটা এআই ফাইল থাকবে যেটা ওপেন করে করে আমি ইউজ করব, তাই তো? তো এর জন্য আমরা সিম্বল হিসেবে অবজেক্টকে তৈরি করে রাখতে পারি, যেটা কাজের জন্য আমাদের যখন দরকার হবে তখন সেটাকে ইউজ করতে পারি। আচ্ছা, সিম্বল পাবো কোথায়? উইন্ডো থেকে সিম্বল, উইন্ডো থেকে দেখেন আমাদের এখান থেকে সিম্বল, দেখছেন? আচ্ছা, সিম্বল আনলে দেখেন আমাদের একটা সিম্বল প্যালেট চলে আসছে। সিম্বলে আমাদের এখানে ডিফল্ট ভাবে কিছু সিম্বল দেওয়া আছে, দেখেন আমি যদি সিম্বল গুলাকে ক্লিক করে ধরে পেজের উপর নিয়ে চলে আসি, চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এগুলো আগে থেকে ডিফল্ট ভাবে তৈরি করা ছিল। এটা কিন্তু ভেক্টর, দেখছেন? এটা হচ্ছে ভেক্টর। তো এখানে ডিফল্ট ভাবে কিছু সিম্বল তৈরি করা, এখন আমি চাচ্ছি আমি কোনো একটা বিষয়কে সিম্বল হিসেবে তৈরি করে রাখবো। জি, আচ্ছা, দেখেন আমি এখান থেকে সিম্বল হিসেবে কোনো একটা বিষয়কে তৈরি করে রাখতে চাচ্ছি। আচ্ছা, আমরা ফিল্ম দেখছিলাম, তাই না? ফিল্মকে সিম্বল হিসেবে রাখি। তো ফিল্ম তৈরি করা মনে আছে সবার? আচ্ছা, উইন্ডো থেকে স্ট্রোক প্যালেট, স্ট্রোকটা কই? তো স্ট্রোকে প্রথম কি ছিল আমাদের? এটা ব্ল্যাক কালার, স্ট্রোক থাকবে আমাদের 100 পিটি। আচ্ছা, স্ট্রোক কালার থাকবে ব্ল্যাক, ফিল কালার অফ। তারপর কি আমাদের? ও, 90 পিটি কেন? এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এ, তাই তো? তারপর এটা আমাদের 90 পিটি, কালার হয়ে যাবে আমাদের হোয়াইট। তারপর ড্যাশ লাইন অন, এখান থেকে কত কত হবে? 6 6, তাই তো? আচ্ছা, তাহলে আবার কন্ট্রোল এ, ড্যাশ লাইন অফ, এখানে আমাদের 80 পিটি, কালার হয়ে যাবে ব্ল্যাক, তাই তো? তারপর আবার কি? কন্ট্রোল কন্ট্রোল এফ, এখানে 70 পিটি, ড্যাশ, আচ্ছা কালারটা হবে হোয়াইট। তারপর এখান থেকে ড্যাশ লাইন অন, এখানে কত হবে? 60, আর এখানে 6। খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম, তাই না? আচ্ছা, তো আমি এইটাকেই চাচ্ছি সেভ করে রাখতে, সিম্বল হিসেবে আমি একটু বড় করে রাখি। আচ্ছা, সিম্বল হিসেবে এখন কিভাবে সেভ করব? নরমালি দেখেন আমরা কালারকে যেভাবে এখান থেকে ক্লিক করে জাস্ট সিম্বলের ভিতর নিয়ে ছেড়ে দিলাম, এখান থেকে দেখেন একটা প্যালেট আছে, এটার নাম কি দিব আমরা? ফিল্ম দিলাম, ঠিক আছে? দিয়ে এখান থেকে আর কিছু দরকার নেই, ওকে। দেখেন এখান থেকে ফিল্ম নামে এটা তৈরি হয়ে গেছে, দেখছেন? সিম্বল চলে আসছে না? দেখেন এখন আমার যখন এটা আমার এখন নাই, ডিলিট করে দিচ্ছি, এখন আমার কাজের জন্য বারবার দরকার হচ্ছে, আমি বারবার তৈরি করব বলেন? জাস্ট এই সিম্বল থেকে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম। কালার যেভাবে সেভ করা শিখছিলাম, কালার সেভ করা শিখছিলাম না সোয়াচ প্যালেটে, ঠিক এভাবে কি আমরা সিম্বলটাকেও এখন সেভ করে রাখতে পারবো। তাহলে কি খুব ইজি না আমাদের জন্য এখন এটা? হ্যাঁ, এটা এখানে সেভ হয়ে আছে। আচ্ছা, এখান থেকে আমরা কোন একটা অবজেক্ট বা শেপকে যদি সেভ করতে চাই, যেমন এটাকে আমি চাচ্ছি সিম্বল হিসেবে রাখবো, তাহলে জাস্ট ক্লিক করে ধরে সিম্বল লাইব্রেরিতে ছেড়ে দেবো, দেখছেন প্লাস চিহ্ন আসছে না? ছেড়ে দিলাম, দেখেন এখান থেকে জাস্ট ওকে দিলে আমার এটা সিম্বল হিসেবে তৈরি হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখান থেকে কি করছি? ফিল্মটাকে সিম্বল হিসেবে তৈরি করলাম। তাহলে সিম্বল তৈরি করা যাবে এখন। আচ্ছা, তো সিম্বল বলতে কি শুধু এই কটা সিম্বলই থাকবে? আসলে না, যেমন আমরা ব্রাশ দেখছিলাম, অনেক ধরনের ব্রাশ থাকে, তাই না? তো এখানেও ব্রাশ আছে, যেমন সিম্বলে এখানে অনেক সিম্বল আছে। যেমন সোয়াচ প্যালেটে তো দেখছি সোয়াচে কিভাবে কালার অ্যাড করতে হয় বা কিভাবে কালার ইউজ করতে হয়, যে একটা অবজেক্ট
ক্লিক করে আমি যদি সোয়াচ প্যালেট থেকে এখান থেকে কালার চেঞ্জ করি, চেঞ্জ হবে, তাই না? এখন যদি আমি চাই সোয়াচের কালারটা সেভ রাখবো, তাহলে অপশন থেকে কি নিউ সোয়াচ, পারতাম না করতে? ব্রাশ, ঠিক ব্রাশ হিসেবেও যদি আমরা এখান থেকে করতে চাই, নিউ ব্রাশ দিলে এটা ব্রাশ হিসেবে তৈরি হয়ে যাবে, হওয়ার কথা। সিম্বল, এখান থেকে নিউ সিম্বল দিলে এটা তৈরি হয়ে যাবে, হওয়ার কথা না বলেন? হ্যাঁ, নাম দিয়ে সেভ করব। তাহলে মোটামুটি এখানে এগুলো সেভ করা যায়। আমরা মূলত আজকে সিম্বল নিয়ে আলোচনা করব। তো সিম্বল নিয়ে এখান থেকে দেখেন, আমার যদি আরো সিম্বল দরকার হয়, আমি অপশনে ক্লিক করলাম, নিউ সিম্বল এখন হাইড করা, কেন বলেন তো? কারণ আমার কোনো অবজেক্ট বা শেপ সিলেক্ট নাই যেটাকে আমি সিম্বল হিসেবে রাখবো। তাহলে এদের নিচে দেখেন আমাদের ওপেন সিম্বল লাইব্রেরি, দেখছেন সিম্বলের একটা লাইব্রেরি আছে এখানে। এখানে অনেক সিম্বল পাবেন আপনি। লোগো এলিমেন্ট আছে, দেখেন লোগো এলিমেন্টে গেলাম, এখানে দেখেন অনেক লোগো এলিমেন্ট এখানে আছে, দেখছেন? দেখেন একটা রকেট, তারপর এখান থেকে যদি মনে হয় আরো অনেক কিছু, এগুলো ইউজ করেন না, এগুলো সব কিন্তু কপি করা। কপি করা মানে এগুলো অলরেডি আছে, বুঝছেন? এগুলো ইউজ করলে ক্লায়েন্ট নিবে না। না, ফটোশপে রাস্টার না। তারপর এখান থেকে দেখেন, এই যে এখানে অনেক ধরনের সিম্বল দেওয়াই আছে আগে থেকে, আমরা যদি চাই এদের এখানে সেভ করে রাখবো, করা যাবে না বলেন? দেখছেন কি সুন্দর একটা ঘর এখানে। তারপরে এখানে আরো অনেক কিছু। তো সিম্বল লাইব্রেরি আমার সবকিছু দেখানো লাগবে এখান থেকে? লাইব্রেরিতে দেখেন অনেক কিছু আছে, বুঝছেন? 3D সিম্বল, এখানে যদি 3D এলিমেন্ট যেমন একটা, দেখছেন এটা 3D না? কি প্রজেক্টরে আপনাদের কালারটা বোঝা যায় না, বুঝছেন? আমার ল্যাপটপে আমি যেভাবে দেখি, প্রজেক্টরে অন্যভাবে দেখায়। তো এখানে যে 3D বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে দেখছেন, সব 3D না? তো এই 3D আমরা ইজি দিয়ে করতে পারবো, আজকে শিখবো বিষয়টা আসলে কি করে করা যায়। তাহলে সিম্বল আমরা তৈরি করতে পারবো উইন্ডো থেকে, সিম্বল লাইব্রেরি, এবং সিম্বলে ক্লিক করে ছেড়ে দিলে সিম্বল গুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 3D র দিকে যাই এখন। আজকে দুইটা দেখবো আমরা, টাইপ টুল দেখবো আর 3D দেখবো। তাহলে 3D পাবো কোথায়? 3D, 3D মানে কি বলেন তো? 3D হচ্ছে আমাদের থ্রি ডাইমেনশন, অর্থাৎ ত্রিমাত্রিক, যেটা তিনটা ডাইমেনশন মানে কি? আচ্ছা, ডাইমেনশন মানে কি? মাত্রা বলতে পারেন বা তিনটা তল বলতে পারেন, তিনটা তল, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, আর একটা কি আমাদের গভীরতা বা উচ্চতা, যেটাই বলি। তো আমরা মোটামুটি এখন তো 3D এখানে লিখছে, এটা কি 3D না? এটা 3D না? বোঝা যাচ্ছে? বুঝলেন কি, আমি এই যে কালার নিব, বুঝছেন, প্রজেক্টর একরকম, আমার এখানে একরকম। আচ্ছা, কোন কালারটা ফোটে বেশি? হলুদ কালারটা আছে বেশি ফোটে, তাই না? এটাই ঠিক আছে মনে হয়। এটা বোঝা যাচ্ছে না? এটা ঠিক আছে। আচ্ছা, তো এটা তো আমাদের 3D, তাই না? এটা 3D, লেখা 3D, কিন্তু আসলে আমরা দেখতেছি কি 2D, তাই না? তো 2D কেন বলতেছি আমরা একে? কারণ আমরা শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটাই জানি, এর ভিতরে কোনো গভীরতা বা উচ্চতা বিষয় কিছু কিছু আছে বলেন? নাই। অর্থাৎ এই দুইটা ডাইমেনশন আমরা এখন দেখতে পারতেছি। তাহলে 3D করতে গেলে আমাদের যা করতে হবে, ইফেক্ট থেকে, আচ্ছা এটা ছোট করে নেই। আচ্ছা, ইফেক্ট থেকে 3D দেখছেন? আচ্ছা, 3D র এখানে তিনটা অপশন, তো মোটামুটি আমরা উপরের দুইটা দেখবো, নিচেরটা না। তো প্রথমটাই দেখি, এক্সট্রুড অ্যান্ড বিভেল। তো এক্সট্রুড অ্যান্ড বিভেল নিলে দেখেন আমাদের এখানে একটা প্যালেট চলে আসছে, দেখছেন? 3D এক্সট্রুড অ্যান্ড বিভেল অপশন। এখন দেখেন এক্সট্রুড অ্যান্ড বিভেল অপশন আমাদের এইখানে, দেখছেন একটা বক্স দেখাচ্ছে। আচ্ছা, এটা 3D দেখাচ্ছে না, আমাদের নিচে প্রিভিউটা অন করে নিতে হবে। প্রিভিউটা অন করলাম, দেখেন তো এটা কি এখন 3D হয়ে গেছে না? 3D হয়ে গেছে খুব সহজেই, তাই না? হ্যাঁ, অটো হয়ে গেছে। কারণ এখন এই 3D তেও আমাদের কন্ট্রোল করতে হবে যে আমি আসলে কতটুকু 3D রাখতে চাচ্ছি, কতটুকু 3D দেখবো বা দেখবো না।
তাই না? এখন দেখেন আমাদের এইখানে একটা বক্স আছে দেখছেন, এই বক্সটা কিন্তু 3D দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যে কালারটা ছিল এবং তার এই বিপরীত দিকে হচ্ছে তার আরেকটা নতুন যে মাত্রাটা অ্যাড হয়েছে, অর্থাৎ নতুন যে ডায়াটা অ্যাড হয়েছে এখান থেকে, তাই না? অর্থাৎ এটা কি আমাদের 3 ডাইমেনশন না এটা? আচ্ছা, এখন এইটা দিয়ে আমরা কি এটাকে কন্ট্রোল করতে পারবো? দেখেন এইটা যেভাবে আমাদের 3D ইফেক্টে করছে, সেই 3D এটাও কি আমাদের সেভাবেই অ্যাপ্লাই করছে না দেখেন তো? এখন এইটাকে আমি যেভাবেই ঘুরাই, দেখেন 3Dটাও আমাদের সেভাবে অ্যাপ্লাই হবে, বোঝা যায়? আপনি সব দিক দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই তাকে ঘোরাইতে পারবেন। এখন কি হয়েছে? পি কি এটা? পিই হয়ে গেছে, তাই না? আচ্ছা, মানে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একে ঘুরাইতে পারবো, বুঝছেন? আর 3D করতে গেলে খেয়াল রাখবেন আপনার কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে। আপনি পেজ সাইজটা অনেক বড় নিবেন না ছোট নিবেন। কারণ কি আপনি দেখা গেল ভুল করে বড় সাইজের পেজ নিছেন, যে অবজেক্টটা করছেন তাহলে সেটাও তো তুলনামূলক পেজের সাইজে বড়ই হবে, তাই না? আপনি বুঝতে পারতেছেন না। 3D অন করার সাথে সাথে দেখুন পিসি হ্যাং করছে, বুঝছেন? তো এর জন্য বিষয়গুলো নিয়ে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 3D করলাম, এটা কি এখন 3D দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন আমরা এটাকে তো কন্ট্রোল করতে পারবো। আর যদি নির্দিষ্ট কোনো ভ্যালু দিয়ে কন্ট্রোল করতে চাই, দেখেন আমাদের এখানে ৩ টা অপশন আছে দেখছেন? তো প্রথমটাকে কি বলছে? স্পেসিফাই রোটেশন রাউন্ড দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আমরা মোটামুটি জানি সবাই, তাই না? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যদি তাকে ঘুরাইতে হয়, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর যদি তাকে ঘুরাইতে হয়, তাহলে আমাদের এই দুইটা, যে আমি এখানে কত ডিগ্রি দিব এখানে কত ডিগ্রি দিব, যদি নির্দিষ্ট কোনো ভ্যালু জানা থাকে, যেমন আপনি একটা 3D একটা অবজেক্টে ইউজ করছেন, এখন আপনি কখনো কাস্টম ভাবে আর একটা অবজেক্টে সেম 3D অ্যাপ্লাই করতে পারবেন না, হবে না। তো যদি সেম করতে চান, আপনার যদি দরকার হয় যে অনেক মূল্যবান বা অনেক ইম্পর্টেন্ট একটা লোগো বা কোনো কিছুর জন্য করতেছেন, তো এই ভ্যালু গুলো অবশ্যই আপনার জানা থাকা লাগবে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর দেখেন, আমি এখান থেকে এটাকে রোটেট করতেছি, দেখছেন এটা চেঞ্জ হচ্ছে, বোঝা যায়? এটা ঘুরতেছে, এটা কি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতেছে, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ঘোরাইতে চাই এখান থেকে ঘুরতেছে, দেখেন। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এদের যদি নির্দিষ্ট কোনো ভ্যালু দিয়েও আমি ঘোরাতে চাই করতে পারবো, আর এটা হচ্ছে আমাদের রোটেশন, যে আসলে সে কতটুকু রোটেট হবে, বুঝছেন? রোটেট মানে কি? ঘোরানো না, যে আসলে এটা ঘোরা মানে যে ঘুরছে এটার পরিমাণটা কত হবে, অর্থাৎ ৩ টা বিষয় তো থাকে, একটা কি ঘুরবে, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস অর্থাৎ হরিজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর ঘুরবে, আর একটা হচ্ছে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট করতেছে, এটাই তো। তো মূলত এখান থেকে আমরা চাইলে এইখান থেকে কন্ট্রোল করতে পারি, বা খুব সহজেই এখান থেকে এইটা দিয়েও কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে তো মোটামুটি কন্ট্রোল করতে পারলাম, তাহলে এর অপশন গুলা দেখি এখন। আমাদের এক্সট্রুড অ্যান্ড বিভেলের অপশন দেখেন, এখান থেকে পার্টটা সম্পূর্ণ আলাদা, দেখছেন? তো এক্সট্রুড ডেপথ, আচ্ছা 3D আমরা এটাকে কেন দেখতেছি বলেন তো? 3 টা ডাইমেনশন, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য প্রস্থ ছিল, এখান থেকে গভীরতাটা অ্যাড হয়েছে, তাই না? একটা গভীরতার জন্যই তো আমরা, অর্থাৎ 3 নম্বর যে ডাইমেনশন ছিল এটা তো তার গভীরতা ছিল, এর জন্যই তো আমরা 3D দেখতেছি তাকে ত্রিমাত্রিক ভাবে। তো এক্সট্রুড ডেপথ কি? ডেপথ মানে কি? গভীরতা, অর্থাৎ কতটুকু সে এক্সট্রুড হবে, তার গভীরতার পরিমাণটা কতটুকু হবে। আমি এখান থেকে 50 পিটি দেওয়া আছে, এটা ডিফল্ট ভাবে। আমি যদি চাই এটা আরো বেশি বা কম হবে, এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেখেন আমি যখন এটাকে বাড়াই দিচ্ছি, দেখেন তোর গভীরতাটা বাড়তেছে 3 নম্বর, বোঝা যায়? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা কি বাড়াইতে বা কমাইতে পারবো, যে আসলে এটা কতটুকু নিব আমরা। তাহলে এটা কি কন্ট্রোল করা যাবে না এখন? আচ্ছা, তাহলে এটা নিয়ে আর বেশি করলাম না। আচ্ছা, তারপর দেখেন আমাদের এখান থেকে এক্সট্রুড ডেপথ, এখন আছে কি ক্যাপ। আচ্ছা, ক্যাপ মানে কি? টুপি, তাই না? তো আমাদের এখানে যে 3D তৈরি হয়েছে, এখান থেকে ক্যাপ আমাদের দেখেন এখন কোনটায় আছে, আমরা টার্ন অন ক্যাপে আছে, অর্থাৎ ক্যাপটা আমাদের এখন অন আছে। এখন
ক্যাপটাকে আমরা অফ করে দিই। আচ্ছা দেখেন তো ক্যাপটাকে অফ করলে কি হলো? ভিতর থেকে ফাঁকা হয়ে গেল, অর্থাৎ আমাদের অরিজিনাল যে শেপটা ছিল সেটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে, অর্থাৎ গ্যাপ হয়ে গেছে। এখন শুধুমাত্র যে ৩ নম্বর যে ডাইমেনশনটা আমরা দেখতেছিলাম সেটাই, শুধুমাত্র গভীরতাটাই এখানে আছে, দেখছেন তাই কি না? অর্থাৎ যদি চাই আমরা ক্যাপ রাখবো বা ক্যাপ রাখবো না তাও আমরা এখান থেকে করতে পারবো, বুঝছেন? এখন দেখেন আমাদের মেইন যে অবজেক্ট ছিল সেটা কিন্তু নাই, অর্থাৎ তাদের যে ৩ নম্বর যে ডাইমেনশন, অর্থাৎ ৩ নম্বর যে শেপটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে ক্যাপ দিয়ে, না না এটা স্ট্রোক, মানে যাই হোক ফিল স্ট্রোক বলতেছেন তো তাই, আচ্ছা ধরে নেন এরকমই। তাহলে ক্যাপ অন অফ এটা আমরা করতে পারবো। আচ্ছা, ক্যাপ মোটামুটি অন রেখেই করা হয়, আর যদি আপনার দরকার হয় শুধুমাত্র ৩ নম্বর ডাইমেনশন দিয়ে আপনি 3D দেখবেন তাহলে আপনি করতে পারেন। এখন দেখেন আমাদের বিভেল, আচ্ছা বোঝা যাচ্ছে এটা ভালোভাবে? ডেপটা আর একটু বাড়াই দিই, আর একটু বাড়াই দিলাম, এবার আরো বোঝা যাচ্ছে তাই না? এখন দেখেন আমাদের বিভেল অপশন, অর্থাৎ যে 3D টা তো আমাদের স্মুথ ভাবে অ্যাপ্লাই হয়েছে না, দেখেন তো অবজেক্টের শেড অনুযায়ী একটা নির্দিষ্ট ডিসটেন্সে স্মুথ ভাবেই তো অ্যাপ্লাই হয়েছে সে। এখন আমি যদি চাই এটা কোনো ইফেক্টের আকারে সে অ্যাপ্লাই করবে, যেমন এখান থেকে এক্সক্লুড ডেপ, প্রথমটা কি নাম ছিল, অর্থাৎ সে কাস্টম ভাবে করছে। তারপর দেখেন ক্লাসিক, ক্লাসিক করলে দেখেন আমাদের এইখান থেকে সে এইখান থেকে কর্নারটাকে একটু কেটে দিয়ে তারপর অ্যাপ্লাই করছে, দেখা যায়? আচ্ছা একটু বোঝা যাচ্ছে? এখান থেকে দেখেন, এখান থেকে একটু কেটে দিয়ে তারপর অ্যাপ্লাই করছে সে, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে, খেয়াল করেন। তো এখান থেকে আমাদের বিভেল অপশন অর্থাৎ ক্লাসিক অপশনটা আমি এখান থেকে অ্যাপ্লাই করছি, দেখছেন এটা কি করছে, এখান থেকে জাস্ট একটু কর্নারটাকে একটু কেটে দিয়ে তারপর তার 3D অ্যাপ্লাই করছে। তারপর এখান থেকে দেখেন কমপ্লেক্স, কমপ্লেক্স করলে দেখেন সে কি করতেছে, এখান থেকে কমপ্লেক্স ভাবে এখান থেকে যে আবার একটু ডেপথ হয়ে আবার উঠে গেছে, বুঝছেন? তো এইভাবে যদি আমরা ইফেক্টটাকে এখান থেকে দেখি, হ্যাঁ মানে একটা স্টাইলের আকারে হবে আর কি। কিন্তু বোঝা যায় এখান থেকে একটু যে আবার একটু উঠেছে, আবার যে আবার একটু উঠে আবার থেমে গেছে, বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন এখান থেকে কমপ্লেক্স টু, অর্থাৎ প্রত্যেকটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেখবো আসলে কোনটায় ভালো লাগতেছে বিষয়টা। তো এগুলো তো মনে করেন আর এগুলো নিয়ে আলোচনারও কিছু নাই, জাস্ট ইফেক্ট গুলা ফেলতেছে, এগুলো আমরা করতে পারবো না এখন। এটা অনেক সুন্দর, বুঝছেন? পার্ট 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 করতে করতে গেছে। তারপর রোলিংটাও সুন্দর এখান থেকে, এমন 3D অনেক দেখা যায়, বুঝছেন? যে এমন অনেক 3D দেখা যায়। তারপর রাউন্ডেড হচ্ছে কি, এখান থেকে এটা একটু রাউন্ডেড আকারে হয়েছে, দেখছেন এখান থেকে রাউন্ডেড আকারে করছে না? আপনার আমাদের কাজের জন্য যদি দরকার হয় আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, এটা দেখছেন? তো মূলত কি ইলাস্ট্রেটরে আমরা যে 3D করতে পারি এটা মূলত প্লাস্টিক মার্কা 3D হয়, বুঝছেন? প্লাস্টিক মার্কা, যেমন আমাদের অরিজিনাল কোনো মেটালিক বা আদার্স যে 3D একটা ভাব থাকে সেটা না, তুমি 3D করলেই দেখবেন একটা প্লাস্টিক মার্কা ভাব চলে আসে 3D তে। কিন্তু তারপর আমাদের লোগো করার জন্য যতটুকু দরকার এটা যথেষ্ট। আর 3D যদি ভালোভাবে শিখতে চান 3D এর জন্য তো আলাদা সফটওয়্যার আছে, সেগুলাতে 3D করতে হবে। জি, 3D ম্যাক্স আছে। আচ্ছা, তা 3D এখান থেকে কি আমরা বিভেলটাও দেখাই দিতে পারবো যে আসলে 3D তাহলে কি কি পারতেছি, দেখেন এক্সক্লুড ডেপথ, অর্থাৎ এটার গভীরতাটা কতটুকু হবে সেটা কন্ট্রোল করতে পারবো। তারপর ক্যাপ, ক্যাপটা আমরা এখান থেকে ক্যাপ থাকবে কি ক্যাপ থাকবে না সেটা করতে পারবো। তারপর বিভেল অপশন, অর্থাৎ 3D যে ইফেক্টটা পড়ছে সেটা কিভাবে আমাদের অ্যাপ্লাই হবে, স্মুথ ভাবে হবে না বিভিন্ন স্টাইলিস্ট হবে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। এখন দেখেন আমাদের এখান থেকে কি সারফেস, অর্থাৎ সারফেস মানে কি বলেন তো? আচ্ছা, সারফেস এখান থেকে কি আছে, প্লাস্টিক শেডিং, বুঝছেন? আচ্ছা, তারপর আরো কি আছে, নো শেডিং, কোনো শেডিং থাকবে না, দেখেন তো এখন কোনো শেডিং আছে? নাই। তারপর কি আছে এখান থেকে, ডিফিউজ শেডিং। তারপর আরেকটা আছে কি আমাদের প্লাস্টিক শেডিং ছিল না, ওয়্যার ফ্রেম ছিল একটা। আচ্ছা, ওয়্যার ফ্রেমটা কি শুধুমাত্র তাদের ফ্রেম গুলাই দেখা যাবে, অর্থাৎ তাদের যে পাত গুলা আছে না পাত গুলাই দেখা যাবে, যে তাদের যে স্ট্রাকচারটা
শুধু সেটাই দেখতে পারবো, আমরা অবজেক্টের কোনো কালার দেখতে পারবো না। হ্যাঁ, তারপর আমরা মূলত এখান থেকে প্লাস্টিকটাই ইউজ করব, বুঝছেন না? আচ্ছা, তাহলে এই চারটা অপশন তো আমরা এখান থেকে মোটামুটি করতে পারবো, তাই না? কোনটা? ওটা তো মেটালিক না। না না, ওটা তো জাস্ট আমি কালার দিছি, জাস্ট একটু ব্ল্যাক, একটু ব্ল্যাক আর একটু ডার্ক ব্ল্যাক, একটা লাইট ব্ল্যাক, একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি। ওটা তো জাস্ট গ্রেডিয়েন্ট ছিল। আচ্ছা, যাই হোক। এখন দেখেন আমাদের এখানে মোর অপশন আছে, দেখছেন? মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশন থেকে আমাদের প্রথমে দেখেন এখান থেকে অনেক বিষয় আছে, দেখছেন? যেমন আমরা কালার যে শিখছিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ফটোশপে, তাই না? যে অ্যাপ্লাই করলে কালারটা এক একভাবে শো করতেছে, যে এই কালারটা এখানে চেঞ্জ হচ্ছে। তো মূলত এখানে আমরা যে দেখতেছি যে এটা আসলে কি বলেন তো, এটা 3D তে দেখতেছি, আমরা তো একটা সমতল ফ্ল্যাট একটা ইমেজ দেখতেছি না? কিন্তু আসলে জাস্ট কালারের ভ্যারিয়েশনের জন্যই তো আমরা দেখতেছি এটা 3টা মাত্রা, তাই তো? তো মূলত এখান থেকে আমরা লাইটটা কোথায় দিব কোথায় দিব না এই বিষয়গুলো তেমন। তো এখান থেকে দেখেন আমাদের একটা অপশন আছে, দেখছেন? সার্কেল, অর্থাৎ উপরে যেমন 3D অপশন ছিল, এখানেও একটা লাইট শেডিং এর জন্য। আমি এখান থেকে এটা চেঞ্জ করছি, দেখেন তো কালার চেঞ্জ হয়, বোঝা যায়? অর্থাৎ আপনার লাইটটা কোন দিকে পড়বে, এটা আমাদের যে থ্রিডিটা করতেছি অবজেক্টের কোথায় লাইট পড়বে কোথায় শ্যাডো পড়বে, বিষয়টা হচ্ছে এমন। আমি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারি, বা তারপর এখান থেকে লাইট ইন্টেন্সিটি এগুলো আমি কন্ট্রোল করতে পারি, যে আসলে এটা কতটুকু লাইট হবে বা কতটুকু কি হবে। তারপর এখান থেকে প্রত্যেকটা বিষয় আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেখেন এটা কি বেশি ডার্ক করে ফেলতেছে, তাই না? তারপর এখান থেকে দেখেন হাইলাইট, কতটুকু হাইলাইট হবে। তারপর এখান থেকে হাইট, সাইজ। তো এখান থেকে এই বিষয়গুলো আমরা চেঞ্জ করব, করলে দেখবেন এই একটু চেঞ্জ হচ্ছে। তো মোটামুটি আমাদের কি ডিফল্ট ভাবে যা আছে সেটাই অনেক ভালো। তো যদি দরকার হয় আমরা চেঞ্জ করে করব, তাহলে এখান থেকে চেঞ্জ করে করতে পারবো। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো নিয়ে আর বেশি আলোচনা করলাম না, বুঝছেন? আমাদের যদি দরকার হয় আমরা এখান থেকে করে নিতে পারবো। এখন আমাদের মেন যে কাজগুলো করব 3D তে, দেখি আসলে 3D ভিতরে কি কি করা যায়। তাহলে এই 3D তে তো করা যাবে। আমি এখন একটা অবজেক্ট নিয়ে একটা 3D করি, সার্কেল নিই বা একটা রাউন্ড নিই। তো এখন এটাকে 3D দিই, ইফেক্ট থেকে 3D, 3D থেকে এক্সট্রুড বিফেল, প্রিভিউটা অন করি। দেখেন তো আমাদের কি একটা 3D তৈরি হয়েছে না এখান থেকে, বোঝা যায়? আচ্ছা, একটা 3D তৈরি করলাম, এখানে আমরা 100 করে দিই। একটা ব্লক তৈরি করছি। এখন আমি চাচ্ছি এই ব্লকের যে 3টা ডাইমেনশন তৈরি হয়েছে, 3টা ডাইমেনশন আমি 3 কালারের ইমেজ ইউজ করব। কারণ ইলাস্ট্রেটরে তো ইমেজকে আর আমরা কাস্টমাইজ ভাবে এভাবেই করতে পারি না, র‍্যাপ করতে পারি যেভাবে ফটোশপে সম্ভব ছিল, তাই না? ইলাস্ট্রেটরে তো হবে না। আমি এখানে ইমেজ বা যাই হোক, যেহেতু এখানে ভেক্টরাইজ হবে, তাহলে এখানে তো আমাদের করতে হবে, কাজের জন্য দরকার। তাহলে আমি এখান থেকে কিভাবে করবো? ফটোশপ হলে তো কোনোভাবে পারতাম, তাই না? তাও তো পারফেক্টলি মিলতো না যে আসলে কোথায় কতটুকু যাবে বা ই করবে। তো মূলত আমরা 3D থাকা অবস্থায় করতে পারি, যেমন মোর অপশন ছিল, এর পাশে দেখেন ম্যাপ আর্ট নামে একটা অপশন আছে, দেখছেন? আচ্ছা, তো ম্যাপ আর্টে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের এখানে ম্যাপ আর্ট চলে আসছে। তো ম্যাপ আর্ট মূলত আমাদের সিম্বল নিয়ে কাজ করবে। অর্থাৎ সিম্বলটা তো আমরা দেখছি, সিম্বলে যে ধরনের ইমেজকে আমরা সেভ করে রাখবো বা যে ধরনের অবজেক্টকে সেভ করে রাখবো, সেইগুলোকে আমরা 3D অবজেক্ট ইউজ করতে পারবো। এর জন্য সিম্বলটা দেখছি। তাহলে 3D ভিতর কিন্তু সিম্বলটা আমাদের এর সাথে জড়িত, তাই না? এখন এটা কি নান করা আছে, দেখছেন? সিম্বল নান। আর এই পাশে কি আছে? সারফেস, দেখেন 1 অফ 6। আচ্ছা, বলেন তো আমি যে এখানে যে ব্লকটা তৈরি করছি এটার কয়টা তল আছে? একটা ব্লকের কি 6টা তল থাকে না? 3টা দেখা যাচ্ছে, আর 3টা কি তার বিপরীত দিকে আরো 3টা আছে না, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তো মূলত সেই 6টা তলই আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা এখন কয় নম্বর তলে আছি? 1 নম্বর তলে আছি। আচ্ছা, সিম্বল নান করা আছে, আমি এখান থেকে সিম্বলটা অন করি। সিম্বলটা আমি কোনটা নিব? আচ্ছা, এই ফুলটা নিই বা এই ফিশটা নিই। ফিশটা নিলাম।
তাহলে 1 নম্বর সিম্বল দেখছেন এখানে চলে আসছে। আচ্ছা, কালারটা বোঝা যাচ্ছে না তাই না? এটা বোঝা যায়? আচ্ছা, এখন এটাকে আমি শিফট অল্টার ধরে বড় করি, শিফট ধরেই বড় করি। বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানে 1 নম্বর সারফেসে কি এই ফুলটা ইউজ করলাম। আচ্ছা, এখন সারফেস তো আমার চেঞ্জ করতে হবে, আরো তো তল আছে, আমি অন্য তলে কি দিব বা কি করব। এখন সারফেস দেখেন এখান থেকে অ্যারো আছে দেখছেন, নেক্সট সারফেস, অর্থাৎ ক্লিক করলাম। এখন কোনটা দেখেন তো, পিছনেরটা মনে হয়। পিছনেরটা আমাদের দরকার আছে দেওয়া? দরকার নাই। যদি দরকার হয় আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপর এটা কোন পাশ? দেখছেন এই ডান পাশ, এটাও তো দেখা যাচ্ছে না, দরকার নাই। তাহলে তারপর গেলাম কোনটা এবার? নিচেরটা দরকার আছে? দরকার নাই। যদি দরকার থাকে আমরা দিতে পারবো না? দিতে পারবো। আচ্ছা, তারপর যাই এখানে, এইটা কি এবার এই সাইডে তাই না? তাহলে এই সাইডে দরকার যদি থাকে তাহলে এখানে আমরা কোনটা দিব? সেইখানে আমরা এই রকেটটা দিই, যে রকেটটা উঠতেছে। দেখা যায় এটা এখান থেকে সেট হয়ে গেছে, অর্থাৎ কি নির্দিষ্ট ভাবে তার যে পার্সপেক্টিভ ভাবে প্লেস করার কথা ছিল এটা কি অ্যাকুরেট ভাবে হচ্ছে না বলেন? আচ্ছা, এখন আর একটা তল আছে বাকি, এটা দেখেন কি আমাদের উপরে। তো এখানে যদি দরকার থাকে আমি এখানেও কিছু একটা দিয়ে দিই। আচ্ছা, ব্ল্যাকটা দিলাম, দেখেন তো চলে আসছে না? অর্থাৎ মোটামুটি আমরা বোঝার জন্য। তাহলে এইখান থেকে এখন করা যাবে না, একটা থ্রি করলেন, থ্রি তে যদি বিভিন্ন ধরনের ইমেজ বা বিভিন্ন ধরনের বিষয় ইউজ করা লাগে, করা যাবে তো? আচ্ছা, আমরা দেখবো এটা কিভাবে লোগোতে ইউজ করা হয় সেটা দেখবো। তাহলে মোটামুটি এতটুকু ক্লিয়ার, ম্যাপ আর্ট পারবো। আচ্ছা, তাহলে এক্সট্রুড অপশন মোটামুটি এতটুকুই থাকলো, এখন আরেকটা দেখি। আচ্ছা, এক্সট্রুড দিয়ে আর একটু কাজ করি আমরা। মূলত আমি এখানে একটা স্ট্রোক নিই, সেটা এই কালারের থাকুক। বোঝা যায় স্ট্রোকটা? আচ্ছা, ইফেক্ট থেকে থ্রি এখান থেকে এক্সট্রুড, প্রিভিউটা অন করি। বোঝা যাচ্ছে থ্রি এটা? আমি কিন্তু জাস্ট একটা স্ট্রোক ইউজ করছিলাম, তাই না? আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা সিনেমার ফিল্ম দেখছি না, এইভাবে বাঁকানো থাকে। এখন বলেন তো এটা কি করা যাবে? এখন যাবে তাই না? আচ্ছা, আচ্ছা, এখান থেকে ম্যাপ আর্টে যাই। তাহলে ম্যাপ আর্টে যে আমার এখন কোন তলটা দেখাচ্ছে? এই নিচের এই সাইডের তলটা দেখছেন, এটা কি আমার দরকার বলেন? দরকার নাই। তারপর একটা ওই সাইডের তল দরকার নাই, এখন দরকার মনে হয় তাই না? আচ্ছা, এখান থেকে দেখেন আমার যতটুকু গ্যাপ গেছে দেখা যাচ্ছে না এখান থেকে, ততটুকু এখান থেকে গ্যাপ দেখছেন, বোঝা যায়? আচ্ছা, এখন আমরা ফিল্মটাকে মনে হয় সিম্বল হিসেবে তৈরি করছিলাম, এই যে দেখতেছেন, ফিল্মটাকে নিলাম। এখন এটা তো আমাদের লম্বালম্বি হয়েছে, ঘুরাইতে হবে না, মিডিলে নিয়ে এটাকে ঘুরাই দিই। শিফট ধরে ঘুরাই তাহলে পারফেক্টলি ঘুরবে। আচ্ছা, তাহলে এবার একটু ছোট করি, এদিকে আসি। আচ্ছা, প্রিভিউটা অফ করা বুঝছেন, দেখে দেখতেই পাচ্তেছি। ও অন করা আছে। আচ্ছা, এটা নিচের তলে তাহলে বুঝছেন। আচ্ছা, তারপর আমরা এই তলে দিব। না, এটাই দিই, একটু গ্যাপ আছে তো। আচ্ছা, থাকুক, যে নাম্বার হোক, দিলে হোক। মানে দিলে তো সমস্যা নেই আমাদের। আচ্ছা, তারপর চেঞ্জ করি। এবার হচ্ছে উপরেরটা মনে হয় তাই না? ফিল্মটা নিয়ে আসি। না, দুই সাইডে না, আমি এক সাইডে দিলেই হচ্ছে। অনেক কঠিন না বলেন?
আচ্ছা, এখান থেকে কি এখন ওকে করে দিই, কাজ শেষ। ওকে। আচ্ছা, এই কর্নার থেকে এজ গুলা দেখা যাচ্ছে, বুঝছেন? মানে যে স্ট্রোকটা ছিল। কালারটা হোয়াইট করে দিই। ক্যাপ স্টক অফ করে দিলে আবার অফ হয়ে যাবে। আমাদের উচিত ছিল এখানে একটা ব্ল্যাক কিছু নেওয়া। তাহলে কি এখন করা যাবে না? তারপরে এখন যদি এটাকে এডিট করতে চাই, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যেভাবে এডিট করব সেভাবেই ফিল্মটা এখান থেকে থাকবে। দেখছেন? এটাও কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, বেশি করে ফেলে সে হারাই ফেলতেছে তার যে তারটা ছিল। তাহলে এভাবে এখন করা যাবে, তাই না? অনেক কঠিন না এখন বলেন? আচ্ছা, মূলত প্র্যাকটিস না করলে এটাও দেখবেন ভুলে যাবেন, বুঝছেন? তাহলে ম্যাপ আর্টের কাজটা আমরা জানলাম যে একটা 3D করলে 3D এর প্রত্যেকটা সাইডে আমরা যদি কোনো সিম্বল ইউজ করতে চাই করতে পারবো। এখন একটা অপশন দেখছি, আর একটা অপশন দেখি এখন। ইফেক্ট থেকে 3D, এখান থেকে এক্সট্রুড অ্যান্ড বিভেল দেখছি, তাই না? আর তার নিচে আছে কি রিভলভ। আচ্ছা, রিভলভ হচ্ছে আমাদের রাউন্ড কে নিয়ে কাজ করবে। সেটা কেমন দেখেন? নরমালি পেন টুল নিয়ে রিভলভ অনেক মজার। আমি জাস্ট এখানে কি একটা পাত তৈরি করছি, বুঝছেন? এখানে ব্ল্যাক কালার দিয়ে 1 পিক্সেলের একটা পাত তৈরি করছি, দেখা যায়? আচ্ছা, দেখেন এই একটা পাত দিয়ে কি করে করা যায়। কালারটা চেঞ্জ করে দিই। দেখা যায় এটা? দেখা যাচ্ছে? আচ্ছা, মোটামুটি দেখলে হচ্ছে। এখন দেখেন ইফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ। আচ্ছা, রিভলভে আসলাম। জাস্ট প্রিভিউটা অন করি। দেখেন তো আমাদের প্যারাশুটের একটা কৌটো তৈরি করে ফেলছে, তাই না? আচ্ছা, ওকে করি। এখন যদি আমরা এটাকে এডিট করতে চাই, দেখেন, দেখছেন? আচ্ছা, এটাকে এখন যদি আমি এডিট করি এখান থেকে, একটা ফানেল তৈরি হলো না? আচ্ছা, তারপর এখান থেকে দেখেন, তাহলে আলাদিনের যে ছিল ওটা তৈরি করা যাবে? মনে হয় হওয়ার কথা, তাই না? প্রদীপ হয়ে যাবে না? দেখেন এখান থেকে একটা মুখ দিলে কাছাকাছি চলে গেছে, তাই তো? আমরা চেষ্টা করলে পারবো। এখন এটাকে আমি যেভাবে এডিট করি করা যাবে না? তো মূলত এখানে যাই করি দেখেন প্লাস্টিক মার্কা, বুঝছেন? বললাম না আরএফএল এর কোম্পানির জন্য আপনি কাজ করতে পারবেন এখানে। মেটালিক তো আর সম্ভব না। দেখছেন ফানেল তৈরি হচ্ছে এখান থেকে। তো আসলে কি এখন এমন জিনিস তৈরি করা যাবে আসলে? তাহলে বলেন তো এটা আসলে কিভাবে কাজ করলো? ভিতরে কি একটা গভীর সৃষ্টি হচ্ছে না? বিষয়টা কি অনেক মজার, তাই না? কি ভালো লাগে? আচ্ছা, দেখেন তো এমন একটা জিনিস আসলে
নরমালি আপনি দেখলে কখনো কল্পনা করতে পারতেন যে তৈরি করা যায়, তাই না? অনেক কষ্ট হয়েছে এটা তৈরি করতে। জাস্ট কি একটা পাথ তৈরি করছি, তাই না? আচ্ছা, এখন দেখেন বিষয়টা কাজ করে কি করে। আমাদের এখান থেকে ইফেক্ট থেকে 3D রিভলভ রিভলভ কাজ করে আমাদের যে পাথ থাকে, অর্থাৎ কোনো পাথ থাকুক বা স্ট্রোক থাকুক, সে একটা বিষয়কে সে তার স্থির অবস্থান থেকে 360 ডিগ্রি তাকে রোটেট করে ফেলবে। বুঝছেন? আমাদের স্টুডেন্ট বিভেল কি করতো, জাস্ট নতুন একটা তল সেটা তৈরি করতো না, কিন্তু আমাদের রিভলভ কি করে, কোন একটা অবজেক্টকে জাস্ট তার পজিশন থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ঘুরায় ফেলে, ঘুরায় আমাদের ইফেক্টটা ফেলে দেয়। এখন আমাদের যদি দরকার হয় 360 ডিগ্রি আরো কম বেশি, তো আমরা দেখি আসলে আসলে কি কি কাজ করা যায়, বলে। টেক্সটকে যদি রিভলভ করেন, তাই? আচ্ছা, আমরা এখান থেকে লিখি 3D লিখি, এটাকে ঘোরাই, ইফেক্ট থেকে 3D রিভলভ। কিছু বোঝা যায়? আসলে একটা বিষয়কে যখন চারিদিক থেকে ঘোরায়, ওটার কোনো জিনিস বোঝা যায় না, বুঝছেন? মূলত এটা আমরা যে কোনো জিনিসের এজ বরাবর কাজ করব, একদম ধার বরাবর। অর্থাৎ এটার কাজ হচ্ছে কোনো জিনিসকে গোলাকার করার জন্য। যেমন খেয়াল করেন, আমি জাস্ট এখানে একটা পাত তৈরি করলাম। আচ্ছা, দেখা যায় পাতটাকে? দেখেন তো, এই পাতটাকে যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় তাহলে কেমন হবে? এটা এইখানকে কেন্দ্র করে সে 360 ডিগ্রি অনুযায়ী ঘুরবে। কিসের মতো হবে এটা? গ্লাসের মতো, তাই না? তাই তো হওয়ার কথা নাকি? হ্যাঁ, তা ইফেক্ট থেকে দেখেন আমরা 3D এখান থেকে রিভলভ, দেখেন তো সে ওয়াইনের গ্লাস হলো না? অর্থাৎ জাস্ট তার এজ বরাবর যে আমাদের যে তলটা থাকে বা যে কোনো জিনিস, আমরা জাস্ট লাস্ট যে এজটা থাকবে একটা পাত দেখাই দিব তাকে, সেই পাতটাকে কি করবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ঘুরায় ফেলবে। এখন এরও সেটিংস গুলা, এই উপরের এই অ্যাঙ্গেল গুলো তো আর বলার কিছু নাই। আচ্ছা, এটাও তো আর বলার কিছু নাই মনে হয় যে আসলে এটা কেমন ভাবে ঘুরবে। তারপর অ্যাঙ্গেল 360 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল আমাদের কত আছে দেখেন, 360। আমরা যদি চাই 360 ডিগ্রি না, আমরা 180 ডিগ্রি, অর্থাৎ এটা ফুল ঘুরবে না, সে হাফ ঘুরবে। আচ্ছা, তাহলে আমরা 180 ডিগ্রি দিয়ে দেখি কি হয়। কি করছে, সে অর্ধেক ঘুরে থেমে গেছে না? অর্থাৎ একটা গ্লাসের অর্ধেক তৈরি হয়েছে, তাই কিনা বলেন? আমি এখানে 250 দিলাম। এখন তো কি করছে, সে 250 ডিগ্রি ঘুরে থেমে গেছে না, এখান থেকে কিছু অ্যাড করছে, বাকিটুকু অ্যাড করেনি। তো এখন আমাদের যতটুকু লাগবে রিভলভ করা, তো রিভলভের কাজ হচ্ছে কি, সে রাউন্ড আকারে আমাদের অ্যাঙ্গেল আকারে সে 3D অ্যাপ্লাই করবে। বুঝছি বিষয়টা? তো এখন আমাদের কতটুকু অ্যাঙ্গেল লাগবে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তারপর এখান থেকে অফসেট হারাই যাচ্ছে। অফসেট হচ্ছে এটা আসলে কতটুকু এরকম আমাদের গ্যাপ নিয়ে হবে, তার ডিসটেন্সটা কেমন হবে, বুঝছেন? দেখেন আমাদের অফসেট 0 ছিল, অর্থাৎ অবজেক্টের এখন যে মেইন যে শেপটা ছিল সেটাকে অরিজিনাল ভাবে রাউন্ড করছে না। অফসেট যখন বাড়াবো সে কি করবে, তার যে অ্যাঙ্গেলটা সেটার ইটা বাড়াতে থাকবে, অর্থাৎ ব্যাসটাও বাড়তে থাকবে সেখান থেকে, বুঝছেন? এখন দেখেন আমি অফসেট বাড়াচ্ছি, সে কি মোটা হচ্ছে না আগের থেকে? সে কিন্তু সেই পজিশনে থেকে জাস্ট তার ইটাকে বাড়ায় দিচ্ছে, ব্যাসটাকে বাড়ায় দিচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, ফ্রম লেফট এজ, অর্থাৎ আমাদের এটা শুরু হয়েছে থেকে, কোন দিক থেকে? ওই দিক থেকে ঘুরে এই দিকে শুরু হয়েছে, তাই না? অর্থাৎ লেফট বরাবর, যে যেদিকে ছিল লেফট দিকে হয়েছে না অ্যাপ্লাই। আচ্ছা, আমি চাচ্ছি তার উল্টা দিকে হবে, এখান থেকে লেফট এজ আর রাইট এজ। দেখেন তো এখন সে কি করছে, সে এই নিচ থেকে এই দিক থেকে ঘুরাইছে, দেখছেন? নিচ থেকে ঘুরাইছে না, অর্থাৎ উল্টা বরাবর। তো আমরা মূলত লেফটে রাখবো। সারফেস, এগুলো তো দেখানো লাগবে, আর প্লাস্টিক শেডিং, নো শেডিং। আচ্ছা, এখন মোর অপশনের সেম বিষয়টা, যে আমরা কালারটা কি করব, এগুলো মোটামুটি আর দেখার দরকার নাই আমাদের। এখন দরকার কি ম্যাপ আর্ট। আচ্ছা, ম্যাপ আর্ট জিনিসটা দেখবো।
তাহলে একটা সার্কেল, এখন যদি আমি একটা বৃত্ত তৈরি করতে যাই তাহলে কি করব বলেন? আমি একটা বৃত্ত তৈরি করতে চাচ্ছি, কি করব? এভাবে করব? আচ্ছা, তো আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন কি আমার অর্ধবৃত্ত অর্থাৎ একটা বৃত্তের একটা তলকে আমি জাস্ট স্কেচ করছি এখান থেকে। তাহলে এটাকে যদি আমি ইফেক্ট থেকে 3D এখান থেকে রিভলভ করি, প্রিভিউ, বুঝছেন? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইছে না তাকে, ঘুরে একটা সম্পূর্ণ সার্কেল তৈরি করে ফেলছে। এখন দেখেন আমি যদি বৃত্ত বরাবর অন্য কোনো কালার আমি কিভাবে দিব? কালার, না 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 না, আমার অবজেক্ট আমি, আচ্ছা একই কালার আসতেছে না তো, আমি এটার কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ হয়েছে? আসলে আমি যে কালারে স্টক করছি সেই কালারটাকেই নিয়ে এখন ওকে করলাম। আচ্ছা এখন যদি দরকার আমি ভুল করে ফেলছি, আমার কালার চেঞ্জ করতে হয়, তাহলে চেঞ্জ হচ্ছে? বোঝা যায়? হবে না এখন? আচ্ছা, এখন করা যাবে। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা ইফেক্ট থেকে থ্রি থেকে রিভলভ, প্রিভিউটা অন করি। তো এখান থেকে ম্যাপ আর্ট জিনিসটা দেখি আসলে এই ম্যাপ আর্ট বিষয়টা কেমন। তো ম্যাপ আর্টে গেলাম, ম্যাপ আর্টে গিয়ে কি আমার নান আছে দেখছেন? এখন দেখেন আমাদের এখানে সারফেস কিন্তু দুইটা, ওয়ান আর টু। আচ্ছা ওয়ান আর টু, তাহলে এখান থেকে আমি সারফেসে কি দিব? আচ্ছা এই ফিশটা দিই। দেখেন তো সে কি করছে, তাকে একদম জড়ায় ফেলছে তাই না? এখন আমার যদি মনে হয় কম বেশি করে দেখবো তাহলে এটাকে ছোট করি, ছোট করলে কোথায় আসবে? দেখেন তো এটা কেমন, এটার সাথে অ্যাড অ্যাটাচড হয়ে গেছে না? আচ্ছা তারপর 2 নম্বর তলে কি আছে দেখি, এখানে আমি এটা দিই। এটা হচ্ছে কি ব্যাক পার্টে চলে গেছে, আমরা এখানে যদি আনি, এটা কি উল্টা পাশে না, এজন্য শো করতেছে না, তাহলে এটা আমাদের দিয়েও লাভ নেই, তাহলে ফিশটা দিলাম, যে ক্যাপটা অফ করে দিই। ক্যাপ অফ করে টোটালি হারায় গেছে ও। আচ্ছা ইফেক্ট থেকে 3D, তো আমরা এখন লোগোটা শিখবো, মোটামুটি এটুকু তো বুঝছি। হ্যাঁ এটার ক্যাপটা অফ করলে তো অবজেক্টই অফ হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা তারপরে যে নাই তা না, আমরা এখান থেকে, আচ্ছা বোঝা যায় দেখেন তো, এইখানে লক্ষ্য করেন, এখন কি ক্যাপ আছে দেখছেন? বোঝা যাচ্ছে কিন্তু, এখন করলাম ক্যাপ নাই, দেখছেন? তো হাইড আনহাইড হচ্ছে। তো মানে আমাদের বোঝা কিছু নাই আর কি, একটা সার্কেলের ভিতরে কতটুকু পুরুত্ব, ওই পুরুত্বটা যদি থাকুক না থাকুক আমাদের দুই পাশ থেকেই তো সে ভরাট করতেছে এর জন্য। এখন যদি আমি এতে যদি কিছু দিতে চাই, এবার দেখেন ম্যাপার্টে গেলাম, এখন দেখেন তো এর কয়টা তল? 4টা। আগে কি 2টা ছিল না? এখন 4টা, কারণ ওখানে কি আমাদের কেটে যেহেতু ফেলছে আরো 2টা তল অ্যাড হয়েছে তাই না? আচ্ছা তাহলে এখন যদি আমি এটা দিতে চাই, দেওয়া যাবে না বলেন? আমি যদি এর ভিতরেও দিতে চাই তাও দেওয়া যাবে, কারণ ভিতরে তো আমার নতুন তল তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা লোগোর ক্ষেত্রে কিভাবে করব। তো আমরা লোগো থ্রিডি তে আরো অনেক লোগো শিখবো, বুঝছেন? আপাতত বেসিকটা শিখি, থ্রিডি তে কিভাবে আরো অনেক লোগো তৈরি করা যাবে এগুলো আমরা দেখবো।
মানে আলাদা আলাদা কালার দিয়ে দিস। জি। আচ্ছা কথা না বলি, আচ্ছা দেখেন আমি কি করতেছি এখান থেকে এই কয়টা লাইন তৈরি করছি জাস্ট, আর কিচ্ছু না, বুঝছেন? এগুলাকে সিম্বল লাইব্রেরিতে সেভ করা যাবে না? ছেড়ে দিলাম এখান থেকে, ওকে। সিম্বল তৈরি হয়ে গেছে দেখছেন এখানে, নিউ সিম্বল নামে। তো এগুলো এখন দরকার নাই, ডিলিট করে দিই। এখন আমি এখানে যে পাথ তৈরি করছি, আচ্ছা পাথটা রাখি। এখন ইফেক্ট থেকে থ্রি ডি থেকে রিভলভ, প্রিভিউটা অন করি। তো এখান থেকে কি ম্যাপ আর্ট, এখান থেকে আমরা কোনটা তৈরি করছিলাম, নিউ সিম্বল, তাই না? দেখেন তো বিষয়টা কেমন তৈরি হলো, এই বৃত্তকে জড়ায় ফেলছে না সে? আচ্ছা এখন দেখেন বিষয়টা কি হলো, ভিতরে কিছু আছে, আমি জাস্ট এখান থেকে কি ইনভিজিবল জিওমেট্রি করে দিছি, ঠিক আছে? আর শেড আর্টওয়ার্ক এটা যদি চাই, এটা দরকার নেই, এটা অফ করে অন করে দিলাম। আচ্ছা দেখেন তো একটা লোগোর মতো হইছে, আমি এখান থেকে ওকে করে দিই। এবার চিন্তা করেন এমন একটা জিনিস আপনি কি করে করতেন। লোগো তো অবশ্যই হবে, আমরা লোগো যখন দেখবো তখন এইভাবেই অনেক লোগোই করতে পারবেন। এবার আপনি নর্মাল স্বাভাবিকভাবে চিন্তা করেন আসলে এটা কি করে করতেন, অনেক কঠিন না বলেন? বিষয়টা কি আমাদের এরকম পেঁচায় পেঁচায় গেছে না, দেখেন তো, তাই তো? হ্যাঁ এখন দেখা গেল আমি এটা নিয়ে আপনাকে দেখাইলাম, এটা করেন তো। আপনি ফটোশপ ঘুরতে থাকেন, ইলাস্ট্রেটর এসে ঘুরতে থাকেন, আসলে কি আমরা কাজ করার জন্য আসলে সঠিক ওয়েটা জানতে হবে যে আসলে কি করে করছে, ঠিক আছে? আমি বলছি এর জন্য ব্যস্ত হবে না, জাস্ট ঠান্ডা মাথায় ভাবেন যে ধাপগুলা কি, কোন টুলস ইউজ করতে পারে, কি অনেক সহজে আমরা এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারলাম। হ্যাঁ, এখন আপনি যদি এই পাত বরাবর আমি যে লাইনগুলো সিম্বল হিসেবে নিয়েছিলাম, সিম্বল বরাবর যদি আমাদের লেখা থাকতো বিভিন্ন, এই সিম্বল বরাবর আমি কয়েক লাইন লিখে দিতাম, তাহলে কি সেই লাইনগুলো আমার এখানে এখন সেভাবে শো করতো না বলেন? বিষয়গুলো কি অনেক খারাপ লাগতো দেখতে? তারপর আমি যদি সুন্দর কালার ইউজ করতাম, কালার ব্র্যান্ডিংটা যদি সুন্দর হইতো, বিষয়টা আরো সুন্দর লাগতো। তাই তো লাগার কথা। আচ্ছা, তাহলে এরকম আমরা আলাদিনের চেহারা কত তৈরি করতে পারবো, তাই না? আচ্ছা, আচ্ছা আমরা যদি এইটা বরাবর যদি এখান থেকে চাইতাম যে কিছু করব, করা যাইতো? আচ্ছা বসাইলে হইতো, এখন আর হবে না থ্রি করার পর, থ্রি করার পর আর পারবো না। আচ্ছা তাহলে একটা করলাম, এখন দেখি আর কি করা যায়, বলেন। আর আপনার ইচ্ছা। খেয়াল করেন আমরা কিন্তু লোগোই শিখে যাচ্ছি এখান থেকে। মন কি কষ্ট হয়ে যায় বুঝছেন, এই ক্লাসে যখন আবার বিকালে রিপিট করতে হবে তখন মানে কষ্ট হয় না বলেন, একটা ক্লাস রিপিট করা, তারপর আবার আবার আজকে আবার আরেক জায়গায় ক্লাস, তারপরে যদি আবার আপনারা এইভাবে কাজ না করেন তাহলে আমারও তো ইচ্ছা করে না।
ইসি সোলো করছে। আচ্ছা কথা বলেন না। আচ্ছা কথা বলেন না। আচ্ছা আমি এখানে কিছু তৈরি করলাম, এগুলাকে এখন ধরে সিম্বল তৈরি করা যাবে না? ক্লিক করে আমি সিম্বলে ছেড়ে দিলাম। আচ্ছা এগুলাকে আমি এখন দরকার নাই, ডিলিট করে দিই। খেয়াল করেন আমরা তো একটা লোগো করছি, কেবল আর একটা লোগো দেখি। এমন ধরনের অনেক লোগো দেখা যায়। একটা পাত সার্কেল নিয়ে পাত তৈরি করি। তারপর ইফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ, প্রিভিউটা অন করি, এখান থেকে ম্যাপ আর্ট। তাহলে ম্যাপ আর্ট থেকে কি আমি চাচ্ছি যে বিষয়টা তৈরি করছি যে সিম্বলটাকে আমি দিব এখানে, তাহলে নান করা আছে, আমি এখান থেকে এটা সেভ করছিলাম। আচ্ছা সাইড চেঞ্জ করতে হবে, হ্যাঁ এই সাইডটা আছে। খেয়াল করেন আচ্ছা খেয়াল করেন এখন আসছে বুঝছেন, ওকে করলাম, এটা ওকে করলাম, দেখেন তো এখানেও কি একটা লোগোর মতো হয়ে গেল, একটা ওয়ার্ড লোগো, দেখছেন? তাহলে এমন আপনি যেভাবেই পারেন না কেন, যত টুলসই শেখেন না কেন, আসলে সম্ভব ছিল। হ্যাঁ এরকম লোগো টেকনোলজিক্যাল যে লোগো গুলো আছে দেখা যায়, অর্থাৎ এখান থেকে আরো পিক্সেল গুলো ছড়ানো ছিটানো থাকে, কালার চেঞ্জ থাকে। এখন আমরা শিখবো। তা আমি
3D অ্যাপ্লাই করছি, 3D তো জাস্ট একটা ইফেক্ট, তাই না? আর ইফেক্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কি করতে হয়? এক্সপ্যান্ড করতে হয়, তাই তো? আমরা একটা স্ট্রোকও যদি অ্যাপ্লাই করি তাও ইউজ করার জন্য এক্সপ্যান্ড করতে হয়, ফন্টকেও আমাদের আউটলাইন করে ইউজ করতে হয়। তো যাই করে আমাদের এক্সপ্যান্ড করতে হয়। তাহলে মোটামুটি আমরা এক্সপ্যান্ড জিনিসটা এখন শিখতে হবে আমাদের। আচ্ছা, আমি এটা রাখি, এক্সপ্যান্ডটাকে শিখি নর্মাল একটা রেক্টেঙ্গেল দিয়ে। দেখা যাচ্ছে? আচ্ছা, ইফেক্ট থেকে 3D, এখান থেকে এক্সক্লুড অ্যান্ড বিভেল এটা দিয়েই দেখি আমরা। এটা 3D করলাম, বোঝা যাচ্ছে না 3Dটা? আচ্ছা, ওকে। মোটামুটি আদার্স অপশনগুলো তো আমরা জানি। এখন এটা 3D করার পর এটা দেখেন কিন্তু এখনো কিন্তু যে শেপটা ছিল তার কিন্তু অরিজিনাল শেপটা এখনো আমাদের এখানে আছে। তা আমি কিন্তু এখন এটা আমাদের ব্যবহার উপযোগী হয়নি। তো মোটামুটি 3D অ্যাপ্লাই করলে এটা একটা গ্রেডিয়েন্টের একটা ভাব আসে, যেহেতু কালারের চেঞ্জ। তো এটাকে আমাদের এক্সপ্যান্ড করা লাগবে এখন ফাইনালি। তো এক্সপ্যান্ড করার আগে আমরা যদি অনেক ইম্পর্টেন্ট একটা কাজ হয় যে আমার ফিনিশ হয়ে গেছে, এখন জাস্ট এক্সপ্যান্ড করে কাজ করব, তখন কপি করে একটা ব্যাকআপ নিয়ে নিব, অর্থাৎ এটাকে সরাসরি নষ্ট করব না। সব সময় আমরা এই টার্গেট রাখবো, অর্থাৎ আমাদের একটা র ফাইল রেখে দিতে হবে এক্সপ্যান্ডের আগে, সেটা যাকেই করি না কেন, বুঝছেন? যেমন আপনি যদি টেক্সটকে একবার এক্সপ্যান্ড করে ফেলেন সেটাকে কিন্তু আর টেক্সট রূপে পাবেন না, তার ভিতরে দেখা গেল দুইটা বানান আপনার ভুল আছে, তখন আর খুঁজে পাবেন আপনি সেটা খুঁজে পাবেন না। এর জন্য র ফাইল সবসময় আলাদা রেখে নেবেন। আচ্ছা, তাহলে আমি এটা করব এখন। তাহলে অবজেক্ট থেকে দেখছেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা তো আমরা করতে পারি। তারপর রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন এটা একটা গ্রুপ। আচ্ছা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, দেখছেন তিনটা পার্ট আলাদা হয়ে গেল না? আচ্ছা, এখন আমি যদি চাই প্রত্যেকটা পার্টে আলাদা কালার দিব, যে এই শেডটা আমার ভালো লাগতেছে না, আমি এই পার্টে নিয়ে একটা কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিলাম। এই পার্টে আমি গ্রেডিয়েন্ট দিলাম। এভাবে কি আমি প্রত্যেকটা পার্টে এখন আলাদা আলাদা করে মডিফাই করতে পারবো না? করা যাবে এখন? আচ্ছা, তাহলে এখন জি, আচ্ছা, এবার এইটাকে যদি এখন এক্সপ্যান্ড করতে চাই, এটা তো জাস্ট একটা পাথ কিন্তু। তাহলে কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেখছেন এখন পাথগুলো দেখা যাচ্ছে, রাইট ক্লিক করে আনগ্রুপ। আচ্ছা, আনগ্রুপ তো করতেছি, বুঝলাম না। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, কি ঝামেলা করতেছে এটা? তো আলাদা হওয়ার কথা, আমি টোটালটাকে কি একটা করছিলাম না? আচ্ছা, আমি এটাকে জাস্ট কি করব, পাথফাইন্ডার কই, ডিভাইড। তারপর তো আবার সমস্যা হয়ে গেল, ব্যাকের গুলা চলে আসছে। আনগ্রুপ হওয়ার কথা ছিল। আচ্ছা, এখন যদি আমরা এতে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, ইউজ করতে পারবো। একটা শুরু হচ্ছে। না, চিন্তা করেন, এতক্ষণ এতে কাজ করলাম হইল না, এবার কিন্তু আলাদা হয়ে গেছে। কি করবো বলেন? আচ্ছা, যাই হোক, এখন আমরা বিভিন্ন টেকনোলজিক্যাল লোগো দেখি, তাই না? এখন এটা আলাদা হয়েছে। তো সেই টেকনোলজিক্যাল লোগো এগুলো একদম পিক্সেল ছড়ানো ছড়ানো থাকে। আমাদের ব্যাক পার্টও আছে, তো এর জন্য হচ্ছে ব্যাক পার্টটা এখানে ই করতেছে।
এবার কি বিভিন্ন টেকনোলজিক্যাল লোগো দেখা যায় না, পিক্সেল গুলো এভাবে সরায় সরায় যাচ্ছে। বলেন। হ্যাঁ, ওটা তো সম্ভব হবেই। এটা তো এখন সিম্বল না, এগুলো আলাদা অবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, যাবে না কেন? এরকম কি অনেক টেকনোলজিক্যাল লোগো দেখা যায় না, পিক্সেল গুলো ভেঙে যাচ্ছে। তাহলে এখন কালারও যদি চেঞ্জ করতে হয়, আমি প্রত্যেকটার আলাদা আলাদা করে কালারও চেঞ্জ করতে পারবো এখন। যাবে না? আচ্ছা, যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, অন্য কালার দিতে চাই, সবকিছু এখন দেওয়া যাবে এটা। প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে একটা কিছু কি করছে। আচ্ছা, এগুলা প্রত্যেকটা আবার আলাদা আলাদা, বুঝছেন? এখন এগুলাকে আবার আলাদা আলাদা করে করতে হবে। আবার এক্সপেন্ড করলে ব্যাক পার্টও চলে আসতেছে। যেন আমরা একবারে যদি পিওর করে নিতে পারলে তখন ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এই নিয়ে আরো আলোচনা করবো বা আরো লোগো করা দেখবো, ঠিক আছে? তাহলে 3D মোটামুটি পারা যাবে এখন, তাই না? আচ্ছা, তাহলে 3D শেষ করলাম, এখন আমাদের টাইপ টুল। তো মোটামুটি টাইপ টুল কি আমরা জানি যে টাইপ টেক্সট নিয়ে এখান থেকে লিখবো, এটাই তো। আচ্ছা, ফটোশপেও তো ছিল, তাই না? তাহলে ফটোশপে ছিল, তাহলে ইলাস্ট্রেটর অবশ্যই ডিফারেন্ট তো কিছু থাকার কথা। কারণ ফটোশপ থেকে যেহেতু ইলাস্ট্রেটর আমাদের আপডেট সফটওয়্যার, তাই না? প্রত্যেকটা কাজ আমরা অনেক ভালোভাবে করতে পারি। কারণ ফটোশপ রাস্টার কাজ করতে, ইলাস্ট্রেটর আমাদের ভেক্টর কাজ করে, এবং এখানে অনেক কিছু করা যায়। তাহলে এখানে নতুনটা কি আছে দেখেন, আমি তো সেই একই লেখা লিখতেছি, তারপর দেখি টাইপ টুলের ভিতরে কি কি আছে দেখেন। অপশনগুলো একটু বেশি, তাই না, ফটোশপ থেকে? বলেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে টাইপ। আচ্ছা, তো এখান থেকে কি কি আছে দেখেন, আমাদের এরিয়া টাইপ টুল, তারপর টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, তো অনেক কিছু, তাই না? তো প্রথমে টাইপ টুলের নরমালি কাজ কি, নরমালি ক্লিক করে আমরা এটাকে লিখতে পারি বা টাইপ করতে পারি। এবার আছে কি দেখেন, সেকেন্ড অপশন এরিয়া টাইপ টুল। এরিয়া মানে কি? কোনো নির্দিষ্ট বাউন্ডারি বা কোনো নির্দিষ্ট জায়গা, তাই তো? আচ্ছা, এরিয়া টাইপ টুলের কাজ হবে কোনো এরিয়ার ভিতরে লেখা। দেখেন আমি ক্লিক করতেছি, সে কি কি বলতেছে আমাদের, নিচ্ছে না, তাই না, ওয়ার্নিং দিচ্ছে। তাহলে এরিয়া টাইপ টুলের কাজ হবে কোনো নির্দিষ্ট এরিয়ার ভিতরে যখন আমরা লিখবো, যেমন আমি এই এরিয়ার ভিতরে লিখতে চাচ্ছি, অর্থাৎ আমি এখানে একটা শেপ তৈরি করছি, আমি চাচ্ছি আমি লিখবো এই শেপের ভিতরেই লিখবো শুধু। আমাদের কাজের জন্য এমন দরকার হয় না। আচ্ছা, নির্দিষ্ট শেপের ভিতরে, বা আমি এখানে একটা স্টার বা আমি কোনো নির্দিষ্ট একটা শেপ তৈরি করছি যে আমার লেখাগুলো এর ভিতরেই থাকবে। তাহলে কি করতে পারি, আমি এরিয়া টাইপ টুল নিলাম এখান থেকে, নিয়ে দেখেন আমি যখন পাতের উপর আসতেছি, ক্লিক করতেছি, দেখেন অটোমেটিক এখন আমি এখানে লিখি, কি এরিয়ার বাইরে যাচ্ছে দেখেন তো? যাচ্ছে না, এরিয়ার ভিতরে থাকতেছে। সে আমাদের এরিয়ার ভিতরে থাকতেছে, বাইরে যাচ্ছে না, তাই তো? তাহলে এরিয়ার ভিতরে লিখবো, কিন্তু একটা প্রবলেম দেখেন, আমি তো এখানে একটা রেড কালার নিছিলাম, যে আমি তো চাচ্ছিলাম রেডের উপরে লিখবো, কিন্তু সেটা লিখতে পারলাম না। খেয়াল করেন, আমি এখানে যে কালারটা নিছি, আমি চাচ্ছি কি আমি এই কালারের উপরে লিখবো, এর উপরে লিখবো আমি। কিন্তু আমি যখন এরিয়া টাইপ টুলে ক্লিক করতেছি, তখন তো দেখেন সে হাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিলেট হয়ে যাচ্ছে, তাহলে তো একটা প্রবলেম। তাহলে আমি তো চাচ্ছি কি এর উপরে লিখবো, তাহলে কিভাবে লেখা যায়? কি করতে হবে? লক করলে তো আমি তাহলে লিখতে পারবো না তাহলে। হুম।
আপনারা এতটুকু এত মানে আমি বুঝলাম না, আমি এটা মনে হয় গতকালকেও আলোচনা করছিলাম। আমি এখানে একটা ক্লিক করলে আমার অবজেক্টে কি করতেছে, টেক্সট এরিয়া হিসেবে নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে আমি যদি অবজেক্টে একটা কপি রাখি, এইটুকু চিন্তা আসে না মাথায়? বলেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আমার এখন কি এখানে দুইটা শেপ না? তাহলে আমি কি এখন এরিয়া টাইপ টুলে লিখি? তাহলে এখন কি আমি ওর উপরেই লিখতেছি, কিন্তু শেপ কিন্তু আমার দুইটাই ছিল এখানে, তাই না? এখন কি পারা যাবে? বুঝছেন? আসলে আপনারা অনেক বেশি বোঝেন তো। আচ্ছা, তাহলে আমাদের টাইপ টুল নরমালি টাইপ করার জন্য, আর টাইপ টুল তো নরমালি আমরা দুই ভাবে লিখতে পারি। কি কি ভাবে দেখেন, নরমালি আমরা ক্লিক করে লিখতেছি, নরমালি ক্লিক করে লিখলাম, কিন্তু লিখতে লিখতে সে পেজের বাইরে চলে যাচ্ছে না? সে লিখতে লিখতে পেজের বাইরে চলে যাচ্ছে, দেখছেন? আমি এখান থেকেও লিখি, নরমালি এখানে যখন আমি লিখবো লিখতে লিখতে পেজের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো এটা দরকার না, এটা তো প্রবলেম। আমার পেজের ভিতরে থাকবে বা কোনো নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকবে, তাহলে তো টাইপ টুলতে দুই ভাবে লেখা যায়। একটা কি নরমাল ক্লিক করে যখন লিখবো তখনও লিখতে পারবো, সে লিখতে লিখতে যতদূর সম্ভব চলে যাবে আমাদের। আর একটা কি, আমাদের এখান থেকে টাইপ টুলে আমরা ক্লিক করে ড্র্যাগ করে একটা বাউন্ডিং বক্স অর্থাৎ শেপ যেভাবে ক্রিয়েট করি ফটোশপে যেভাবে দেখছিলাম, তাই না? তো বাউন্ডিং বক্স ক্রিয়েট করে কখন লিখবো আর নর্মাল ক্লিক করে কখন লিখবো বলেন তো? বলেন। আচ্ছা, দেখেন আমি যখন শর্ট কোনো কিছু লিখবো, যে যে লেখাটা আমার এক লাইনের কম, ছোট যে লেখাগুলা সেগুলো আমি কি নর্মাল ক্লিক করে লিখতে পারবো না? বা আমার যদি এখন একটা প্যারাগ্রাফ 4-5 লাইন লেখা লাগে, আমি কি নর্মাল ক্লিক করে লিখে বারবার এন্টার দিয়ে নিচে আসবো বলেন? তাহলে সেই ক্ষেত্রে কি ক্লিক করে একটা বাউন্ডিং বক্স করে যখন লিখবো তাহলে কি আর সেই বক্সের বাইরে যাবে না, বুঝছেন? এটা নিয়ে কি আরো আলোচনা করা লাগবে? আচ্ছা, টাইপ অনে পাথ টুল, এটার কাজ কি বলেন তো? পাতের উপর দিয়ে লিখবে, মানে তাই তো লেখার কথা মনে হয়। এখানে পাত তৈরি করলাম, টাইপ অনে পাথ টুল, এখানে যে পাতের উপর ক্লিক করি, আমি এখান থেকে লিখতেছি। আচ্ছা, তাহলে টাইপ অনে পাথ টুল, এটা নিয়ে আরো বেশি বলা লাগবে? দেখছেন আপনারা কত সুন্দর সবকিছু পারেন। আচ্ছা, তারপর ভার্টিক্যাল টাইপ টুল কি করে? ভার্টিক্যাল বরাবর লেখার জন্য, ভার্টিক্যাল বরাবর লেখার জন্য। তারপর আর কি কি আছে দেখেন, ভার্টিক্যাল টাইপ মানে পাথ টুল কি করবে, পাথ বরাবর ভার্টিক্যাল লিখবে, তাই তো? আর টস টাইপ টুল এটা আমাদের দরকার নাই। জি, বুঝলাম না। বোল্ড করতে হলে কি করতে হবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো টাইপ টুলে আমি নরমালি ক্লিক করলাম, আপনি বলছেন লেখা বোল্ড করবেন কি করে, তাই তো? আমি এখানে কিছু লিখি। আচ্ছা, টেক্সট আমরা বড় ছোট আমাদের এখানে খুব সহজেই বড় ছোট করতে পারি, মানে ইলাস্ট্রেটরে। কিভাবে দেখেন, ক্যারেক্টার প্যালেট ছাড়াও আমি মুভ টুলে আছি, তারপর টেক্সট বড় ছোট হবে, খুব সহজে আমরা টেক্সট বড় ছোট করতে পারবো। না পারো ডাউনলোড থেকে বড় হয়। তো মূলত এটা না, আমরা এগুলা ইস্যুও পারবো, মাইক্রোসফট অফিস এক্সেল প্রত্যেকটা ক্ষেত্রেই হয়। হ্যাঁ, আমাদের লেখা সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে আমরা যদি আমাদের লেস দ্যান গ্রেটার দ্যান চিনি, কিবোর্ডের এন এম এর পাশে দেখবেন লেস দ্যান গ্রেটার দ্যান আছে, অর্থাৎ কন্ট্রোল শিফট ধরে যদি আমরা গ্রেটার দ্যান প্রেস করি বড় হবে, কন্ট্রোল শিফট ধরে যদি লেস দ্যান প্রেস করি ছোট হবে। তাহলে অনেকটা ইজি না ক্যারেক্টার প্যালেট ছাড়া? কিন্তু তারপর ক্যারেক্টার প্যালেট ছাড়া আপনি চেঞ্জ করবেন কি করে বলেন? আমার তো এখানে ফন্ট ছোট বড় করা লাগবে, বোল্ড করা লাগবে, ইটালিক করা লাগবে, তাই না? এদের ভিতরে স্পেসিং দেওয়া লাগবে, অনেক কিছু করা লাগবে। সেই ক্ষেত্রে ক্যারেক্টার প্যালেট পাবো কোথায়? তো আমাদের ক্যারেক্টার প্যালেটের শর্টকাট
হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস টি দিলে দেখেন আমাদের ক্যারেক্টার চলে আসছে। কন্ট্রোল প্লাস টি প্রেস করলে ক্যারেক্টার আসবে। আচ্ছা, অথবা আমি যদি উইন্ডো থেকে নিয়ে আসি, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, দেখছেন কন্ট্রোল প্লাস টি দেখা যায়। উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, তারপর ক্যারেক্টার, এখান থেকে ক্যারেক্টার স্টাইল, তারপর আছে কি আমাদের গ্লাভস, তারপর এখান থেকে ওপেন টাইপ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টাইল, ট্যাবস, অনেক কিছু এখান থেকে আছে। আচ্ছা, তো আমরা ক্যারেক্টার নিলাম, তাহলে ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্যালেটে সব আলোচনা করব। ফটোশপে দেখছিলাম প্রথমটা কি আমাদের ফন্ট ফ্যামিলি নেম, ল্যাটো, নেক্সা, রোবোটো, সেন্সেশন, আমরা যে ফন্ট গুলা দিব তাই না? তো আমার এখান থেকে আমি ল্যাটো ফন্ট দিয়ে দিই, ল্যাটো। আচ্ছা, ল্যাটো আমি বোল্ড নিলাম, বোল্ড চলে আসছে না? তারপর কি এখান থেকে ল্যাটো ফ্যামিলিতে দেখেন বোল্ড দিছিলাম, বোল্ড, ইটালিক, এগুলো চেঞ্জ করা যাবে না এখন? যাবে তো। তারপর কি আছে এখান থেকে ফন্ট সাইজ 78 পিটি আছে, আমি যদি ফন্ট সাইজ ছোট বড় করতে চাই এখান থেকে করা যাবে না? যাবে? জি, বিজয় সেটআপ থাকলে পারবেন। তারপর কি এখান থেকে আমাদের এই পাশে আছে কি সেট দ্য লিডিং, আসলে লিডিংটা কি বলেন তো? লিডিংটা কি? আপনারা তো সবাই মনে হয় প্যারাগ্রাফ ইসে অফিস এক্সেল করছেন, আপনাদের জানার কথা। হ্যাঁ, লিডিংটা হচ্ছে আমাদের দুইটা ইসের ভিতরে একটা গ্যাপ, দেখছেন এখন কি মিশে গেছে না সবকিছু? আচ্ছা, লিডিংটা আমি যখন বাড়াবো তখন দেখেন এই একটু ডিস্টেন্স হচ্ছে, দূরে দূরে যাচ্ছে, দেখছেন? লিডিং সবসময় আমরা এখান থেকে অটো রাখবো, অর্থাৎ ফন্ট ফ্যামিলি তাদের ফন্ট অনুযায়ী তারা যেভাবে করছে সেভাবে অটোমেটিকই আমরা রাখবো। তারপরে যদি মনে হয় আপনার ডিজাইনের জন্য আরো কম বেশি করবেন তাহলে তখন লিডিং কম বেশি করে নেবেন। আচ্ছা, তারপর এখান থেকে আছে কি সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার। কার্নিং হচ্ছে কি দুইটা ক্যারেক্টারের ভিতরে আমার এখান থেকে কার্নিং করবে। বোঝা যায় এদের ভিতরে কি একটা গ্যাপ তৈরি হচ্ছে তাই না? আচ্ছা, যদি দরকার হয় আমরা এটাও করব, আমাদের এটা এখান থেকে জিরো থাকবে। তারপর কি আছে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। ট্র্যাকিংটা কি? আমরা দেখছিলাম যে আমাদের যেমন নামের নিচে লিখলে দেখা গেল একটু কম বেশি থেকে যেত, সেটাকে জাস্ট স্পেসিংটা বাড়ায় দিতাম তাই না? ট্র্যাকিং হচ্ছে আমি যখন ট্র্যাকিংটা বাড়াবো এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার অর্থাৎ অক্ষরের ভিতর থেকে দেখেন সমান একটা ডিস্টেন্স, একটা গ্যাপ তৈরি হচ্ছে, দেখছেন? তার নির্দিষ্ট ডিস্টেন্সে সবগুলা দূরে দূরে চলে যাচ্ছে। যদি দরকার হয় আমরা এখান থেকে ট্র্যাকিং করতে পারি, দেখছেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে না? আচ্ছা, যদি কমাই দিই তাহলে কি হবে, সে এখান থেকে কমে যাবে, দেখছেন, স্বাভাবিক অবস্থায়। তারপর এখান থেকে কি হরিজেন্টাল স্কেল। হরিজেন্টাল স্কেল কি? সে আমাদের যেমন কি করতো, ট্র্যাকিংটা করতো সবগুলোর ভিতরে একটা নির্দিষ্ট গ্যাপ তৈরি করতো। আর এখান থেকে হরিজেন্টাল স্কেল কি করবে, গ্যাপ তৈরি করবে না, সে জাস্ট ফন্টটাকে সহ এরকম ওয়াইডের দিক থেকে বাড়াইতে থাকবে। দেখেন আমি যখন বাড়াচ্ছি দেখেন ফন্টটার কি ওয়াইডটা বাড়তেছে না, গ্যাপ তৈরি হচ্ছে না, কিন্তু দেখছেন আমার কি টেক্সটগুলো এখান থেকে কেমন জানি টেনে লম্বা করলে যেমন হয়তো ঠিক সেভাবে বেড়ে যাচ্ছে। তো আমরা কখনো এটা করব না, ফন্টের অরিজিনাল শেপ নষ্ট হয়ে যায়। তারপর এখান থেকে কি ভার্টিক্যাল স্কেল, অর্থাৎ আমি যদি ফন্টগুলোকে লম্বালম্বি একটু করতে চাই তাহলে ভার্টিক্যাল স্কেল বাড়ালে দেখেন সে ভার্টিক্যাল বরাবর লম্বা হচ্ছে, দেখা যায়? জি। আচ্ছা, তারপর এখান থেকে ভার্টিক্যাল স্কেল থেকে যদি করা লাগে তো মূলত আমরা এগুলো করব না, আমাদের 100 আছে 100 থাকুক। আচ্ছা, তারপর আছে কি দেখেন সেট দ্য বেস লাইন শিফট, অর্থাৎ আমি যদি কোনো একটাকে বেস করতে চাই, যেমন আমি এখান থেকে একটু লিখি, এটাকে যদি বেস করতে চাই, অর্থাৎ কোনো একটা অক্ষরকে উপরে বা নিচে করার যদি দরকার হয় তাহলে বেস লাইন শিফট আমরা করব। আচ্ছা, তো দরকার নাই। তারপর কি আছে ক্যারেক্টার রোটেশন, এটা কিন্তু ফটোশপে ছিল না তাই না? ক্যারেক্টার রোটেশন কি, আমার এখানে একটা অক্ষর আছে আমি চাচ্ছি এটাকে একটু ঘোরাবো, দেখেন এখানে আমার অনেকগুলো আছে, যেমন আমি চাচ্ছি কি এখানে যে জিটা আছে জিটা সোজা থাকবে না, এটাকে এভাবে ঘুরাই দেখবো, তাহলে ক্যারেক্টার রোটেশন গেলে দেখেন জিটাকে ঘোরাচ্ছে, দেখছেন? বোঝা যায়?
আর যদি উল্টা দিকে করি তাহলে সে উল্টা দিক থেকে ঘুরবে। তাহলে কি এভাবে ঘোরানো যাবে না? আচ্ছা, তারপর আচ্ছা, এখন দেখেন আমাদের নিচে যে অপশনগুলো আছে অল ক্যাপস দিলে কি হবে? সবগুলা বড় হাতের হবে, তাই তো হওয়ার কথা। তারপর এখান থেকে এগুলো আছে স্মল ক্যাপস, অর্থাৎ সব বড় হাতের হবে কিন্তু একটু ছোট আকারের, বুঝছেন? মানে এ হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট, এও বড় কিন্তু ছোট লোকের মতো বড়, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, ছোট বড় করলাম আমি এখান থেকে। তারপর এখান থেকে কি বলতেছে দেখেন, টির উপর দেখেন একটা ওয়ান অর্থাৎ সুপার স্ক্রিপ্ট। যেমন আমরা এ স্কোয়ার দেখি যে দুইটাকে চাচ্ছে আই স্কোয়ার হবে, বুঝছেন? এ স্কোয়ার বি স্কোয়ার দেখি না, দেখেন দুইটা স্কোয়ার হিসেবে চলে আসছে না? তারপর এর পরে কি আছে দেখেন আমাদের সাবস্ক্রিপ্ট, এটা কি আমাদের নিচে, অর্থাৎ যেমন H2O পানির যে রাসায়নিক সংকেতে লিখতে গেলে যেমন দরকার হয়, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো ইউজ করতে পারবো। আন্ডারলাইনের কাজ কি? নিচে একটা আন্ডারলাইন করবে, যেমন আন্ডারলাইন দিলাম, দেখেন সবার নিচে একটা আন্ডারলাইন হচ্ছে, দেখছেন? তারপর এখান থেকে যদি সেন্টারে একটা লাইন দিতে চাই তাহলে সেন্টারেও লাইন দিতে পারবো। তো মোটামুটি এখানে কি আরো বলা লাগবে? আচ্ছা, এখন বললাম না, আবার বলেন না যে দেখানো হয়নি আপনি পারতেছেন না। যে লাগবে না, যদি লাগে আপনার, ওরা দিয়ে রাখছে, আপনারা তো বলেননি আপনার ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমাদের প্যারাগ্রাফ। আচ্ছা, বলেন তো কি হয়েছে? হ্যাঁ, রোটেশন এখান থেকে মাইনাস দেওয়া, আমি রোটেশন 0 করে দিই, ঠিক আছে? এবার এখন আছে কি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে গেলাম, দেখেন প্যারাগ্রাফে আমাদের কি কি বিষয় থাকে, অ্যালাইন বিষয়গুলো, তাই না? অ্যালাইন লেফট নিব না রাইট নিব? তো এখান থেকে অ্যালাইন লেফট করা আছে, আমরা যদি চাই অ্যালাইন সেন্টার হবে, সেন্টার চলে আসছে। তো এগুলোকে দেখানো লাগবে। জাস্টিফাই, এখান থেকে কিভাবে জাস্টিফাই হবে এগুলো আমাদের দেখানোর দরকার নাই। হ্যাঁ, এগুলা প্রত্যেকটা দেখেন লাইন একদম বড় বড় নিচে, দেখছেন? এগুলা বুঝলাম না। আমি জাস্টিফাই করে দিছি না, যে টোটাল এই লাইনে আমার যে কটা অক্ষর আছে সবগুলো মিলে লাইন জুড়ে থাকবে। পারবেন না কেন? এই যে ঠিক আছে এখন। দেখুন, আপনি চাচ্ছেন দুইটা অক্ষর দিয়ে একটা লাইন ফিল করবেন, সেটা সম্ভব? হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, খেয়াল করেন, এখানে তো আমাদের স্পেস পাইছে, বলছেন না এখানে তো স্পেস আছে। আচ্ছা, খেয়াল করেন, তো আমরা এখান থেকে এভাবে করতে পারবো যদি দরকার হয় প্যারাগ্রাফ, এটাকে আলোচনা করলাম না, বুঝছেন? এখন দেখি আর কি কি আছে টাইপের ভিতরে। গ্লাভস আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের আইকন পাওয়া যায় যেগুলো টেক্সটের মতোই। দেখেন আমি এখান থেকে টাইপ করলাম, এখন এখানে যেমন আমরা ট্রেডমার্ক দেখি বা আর দেখি, তাই না? লোগোর পরে দেখবেন আর দিয়ে একটা বোর্ড থাকে। আসলে টিএম, টিএম এর কি বোঝায় বলেন তো? ট্রেডমার্ক, বুঝছেন? আর দেওয়া থাকে, আরে হচ্ছে রেজিস্টার্ড, অর্থাৎ যে ব্র্যান্ড গুলো থাকে বা এখানে বিভিন্ন ধরনের সিম্বল পাওয়া যায়, এই সিম্বল গুলো যদি দরকার হয় আমরা এখান থেকে, এখানে আছে রেজিস্টার, তারপর ডলার সাইন, তারপর আরো অনেক বিষয় আমাদের দরকার হবে না বলেন? ডলার সাইন, তারপর আরো অনেক বিষয়। তো এখান থেকে এখানে যা আছে আমরা সব ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে খুঁজে পাচ্ছি না কোথায়, অনেক, বুঝছেন? আমার খুঁজে পাইতেই কষ্ট হচ্ছে। এটা সব ইলাস্ট্রেটরেই দেওয়া আছে, দেখছেন? উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্লেমস, বা এখান থেকে সরাসরি টাইপ থেকেও। আচ্ছা, এখান থেকে দেখেন কই পাচ্ছি না আর।
অনেক, বুঝছেন, আমরা খুঁজে দেখলে এখানে সবকিছুই পাবো। যেমন পাউন্ড, ডলার, এখান থেকে দেখছেন। হ্যাঁ, আমার ল্যাটো ফ্যামিলিতে না আমি এখন। আচ্ছা, এই যে আর দেখছেন, আর টিএম কই, কই, এই যে টিএম, এসএম, অনেক কিছু আছে, অ্যাড টু ডেট। তো আমরা এখান থেকে আর নিলাম, আমাদের আর দরকার। কোথায় তা? তো খুঁজে খুঁজে শেষ হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমাদের আর, পি, সি, সিও তো দেখি, সিতে কি কপিরাইট, এখান থেকে আর। আচ্ছা দেখেন, আমি এখান থেকে টাইপ সিলেক্ট করি। যেমন আমি চাচ্ছি কি, কোন একটা কোম্পানির নাম লিখলাম আমি। আমি এখানে একটা কোম্পানির নাম লিখলাম। এখন আমার দরকার কি এখানে, এই কোম্পানিটা কি আমার ট্রেডমার্ক হতে পারে বা রেজিস্টার্ড মার্ক হতে পারে, তাই না? তো আমি এখান থেকে কি করলাম দেখেন, আরে ডাবল ক্লিক করলাম, দেখেন তো এখান থেকে আর চলে আসছে না। সিতে ডাবল ক্লিক করলাম, সিও চলে আসছে। তো এগুলো আমাদের কি রেজিস্টার্ড মার্ক বা কপিরাইট, এইগুলাই তো প্রকাশ করে। এখন যদি এগুলাকে আমি ছোট করে উপরে দেখতে হয় তাহলে কি করব? বোঝা গেছে? আমি যদি আরো একটু উপরে দরকার হয়, যে ঠিক আছে এটা আরো উপরে থাকবে, লেখার উপরে থাকবে, তখন হেল্প করবে কি আমাদের এখান থেকে বেজ লাইন শিফট, এটা কি করতো আমাদের দরকার হবে। অর্থাৎ যখন যেটা দরকার হবে আমরা তখন সেটা ইউজ করতে পারবো না এখন। আচ্ছা, তারপর আমরা কি এখান থেকে এই গ্ল্যাপস গুলাও ইউজ করতে পারবো। আচ্ছা, এখন দেখেন ইলাস্ট্রেটরে আমরা পিডিএফ করতে পারি। পিডিএফ এ যেমন বুক দেখি, বই দেখি, তাই না? দেখা গেলো ৮টা ১০টা পেজ থাকে, সেগুলোতে আমরা যেমন বইগুলা দেখি, এখানে আমরা করতে পারবো। পিডিএফ ইলাস্ট্রেটরে করা যায়, তাহলে কিভাবে করব? আচ্ছা, তাহলে আমার এখানে যেহেতু একটা পেজ, আমি একটা পেজ না অনেকগুলো পেজ নিয়ে করতে পারি, তাই না? বা সমস্যা না, আমি একটা পেজেও যদি করতে চাই তাও করব। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি চাচ্ছি এর ভিতরে কিছু লিখবো, আমার লেখার দরকার, তাহলে কি করব, আমি এখান থেকে এরিয়া টাইপ টুল নিয়ে এখানে লিখলাম, পাতের উপর ক্লিক করলাম, এখানে কিছু লিখলাম, পাতের বাইরে চলে গেছে। আচ্ছা, বাইরে যায়নি, ও ঠিক জায়গায় ছিল, আবার এখান থেকে অন করা, বুঝছেন? ঠিক আছে এবার, মানে এরকম আমরা দেখছি কাজ করতে যে এরকম অনেক প্রবলেম হয়, স্বাভাবিক। আপনি দেখছি স্ট্রোক নিচ্ছেন আপনারা, স্ট্রোক দিচ্ছেন, গ্যাপ গ্যাপ আসতেছে, এর জন্য মানে কেমন ভুগতেছেন যে আসলে স্ট্রোক কেন আমার ডট ডট আসতেছে, আপনার ওটা ওই মধ্যেই আছে তাই। আচ্ছা, তো আমি কপি করি, কপি করে তারপর পেস্ট করি। আচ্ছা, আমি প্যারাগ্রাফ হিসেবে লিখছি, এগুলো ধরে নিলাম আমি প্যারাগ্রাফ, বুঝছেন? এখন কি করব, আমার প্যারাগ্রাফ তো এখান থেকে আমার একটা পেজ না, আমি চাচ্ছি এখান থেকে আরো অনেকগুলো ভাগ হবে, প্যারা থাকে, কলাম থাকে, তাই না? এগুলো তো থাকে, যেখান থেকে আমার কলাম আকারে থাকবে বা রো আকারে থাকবে, তাহলে কি করব? তো টাইপ থেকে দেখেন আমাদের এখান থেকে অপশনটা কই, এরিয়া টাইপ অপশন দেখছেন? টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এখন এরিয়া টাইপ অপশনে দেখেন আমাদের নতুন আর একটা প্যালেট চলে আসছে। এখান থেকে দেখেন রো, কলাম, অর্থাৎ আমাদের নাম্বার অফ রো কতগুলো লাগবে, এখানে একটা আছে না? আমি যদি এখান থেকে ক্লিক করে দুইটা বানাই দিই, প্রিভিউটা অন করে দিই, দেখেন তো দুইটা রো হয়েছে। আচ্ছা, কলাম যদি আমাদের আরো দরকার হয়, কলাম ভাগ হয়েছে, বোঝা যায়?
রো যদি আরো দরকার হয়, রো ভাগ করা যাবে এখন? যাবে। আচ্ছা, রো কলাম ভাগ হইলো। স্প্যান, আমাদের যদি স্প্যান দরকার হয় যে এদের ভিতরে যে দূরত্বটা, ঠিক আছে, যে এটা কত হবে, যে আমাদের রো বরাবর কতটুকু ডিস্টেন্স হবে, অর্থাৎ একটা রো থেকে আরেকটা রো। তারপর এখানে স্প্যান কি করবে তাহলে, কলাম থেকে কলামের ডিস্টেন্স, বুঝছেন? আর গাটার কি, গাটার হচ্ছে আমাদের এই যে দুইটা, অর্থাৎ কলাম এবং রোর ভিতরে যে স্পেসিংটা, এইটা যেমন আমি এখান থেকে গাটার বাড়াই দিচ্ছি, দেখেন তো এদের স্পেসটা বাড়তেছে না? বাড়তেছে স্পেস, এদের ভিতরে স্পেসিংটা বাড়তেছে। তারপর আর এখান থেকে আমাদের আর এগুলোর দরকার নাই। এখন টেক্সট ফ্লো করবে, অপশনে দেখেন আমাদের দরকার টেক্সট ফ্লো, অর্থাৎ আপনি যে এখানে প্যারা প্যারা আকারে লিখতেছেন বা প্যারাগ্রাফ আকারে লিখতেছেন, রো কলাম তো করছেন, কিন্তু কোন কলাম আপনার এক থাকবে, কোন কলাম দুই থাকবে, এখান থেকে আমাদের তো কলাম ওয়ান টু করার দরকার। আচ্ছা, এখন আমি যে এখান থেকে কলাম বা রো আকারে ভাগ করছি, এখন পেজ তো ধরি আমি এটা 1 নম্বর ধরে নিলাম, তাহলে 2 নম্বর পেজ কোনটা হবে আমার? এইটা, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এভাবে। আচ্ছা, আমার তো এটাও দরকার, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4, এটা 5, এটা 6, এমন দরকার হতে পারতো না? তাহলে এদের ডাইরেকশনটা, অর্থাৎ দেখেন টেক্সট ফলো করবে কোন দিক থেকে, এটা আমাদের কি আছে, জেড ভাবে, অর্থাৎ বাই রো লেফট টু রাইট। অর্থাৎ লেফট টু রাইট মানে কি, এখান থেকে দেখেন সিম্বল দেখে বোঝা যায় কিছু, কি করতেছে সে, এই দিকে যাবে, আবার এদিক, এই দিক থেকে যাবে, আবার এই দিক থেকে যাবে, তাই তো? বোঝা যাচ্ছে সিম্বল দেখে? লেফট টু রাইট, অর্থাৎ লেফট থেকে রাইট, যেমন এটা অন, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, এইভাবে যাবে। আচ্ছা, তারপর কি বলতেছে এখান থেকে দেখেন, বাই কলাম, অর্থাৎ লেফট টু রাইট, এটা দেখেন বাংলা দেওয়ার মতো, অর্থাৎ উপর থেকে নিচে আসবে, বুঝছেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখন আমার টেক্সট কোন দিক থেকে যাবে, ডাইরেকশনটা আমি দেখাই দিতে পারবো না বলেন? যেমন আমি যদি 10টা পেজও নিতাম, 1 নম্বর, 2 নম্বর পেজেরও কিন্তু আমার একটা ডাইরেকশন ছিল, যে আসলে এক পেজ কোনটা, দুই পেজ কোনটা হবে। তো এখান থেকে তাহলে কি এদের রো কলামের ভাগটা আমি করতে পারবো, এবং এদের ভিতরে স্পেস যতটুকু দরকার হবে সেটাও করতে পারবো। তারপর ওয়াইড হাইটও যদি আমি এখান থেকে কম বেশি করতে চাই, দেখেন ওয়াইড হাইটও আমি বাড়ানো যায়, যে এরিয়া দিছি, এরিয়ার থেকেও কি এক্সট্রা অংশ আমি এখান থেকে নিতে পারি। হচ্ছে, দেখেন তো বাড়তেছে না? বোঝা যায়? আচ্ছা, দেখেন এখান থেকে আমার বাড়তেছে, যদি ওয়াইড হাইট আরো দরকার হয় নির্দিষ্ট এরিয়া থেকে, তা আমরা করতে পারবো। ওকে করে দিলাম। জি, পেজের নাম্বার অটোমেটিক ওইখান থেকে কি হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এভাবে আমরা কলাম করতে পারবো, রো করতে পারবো। আমার টেক্সট অনেক বড় বড়, এর জন্য এখন বোঝা যাচ্ছে, তাই না? যে আলাদা আলাদা। এখন একটা বিষয় আমরা দেখি, বিভিন্ন ম্যাগাজিন বলেন, বিভিন্ন ক্যালেন্ডার বলেন, এখানে ইমেজ ইউজ করা থাকে, তাই না? কিন্তু ওই ইমেজ নিয়ে যখন ডিসক্রিপশন লেখা থাকে, লেখাগুলো তো আর ইমেজের উপরে চলে আসে না, ইমেজের চারপাশ থেকে এরকম সরে সরে যায়, একটা গ্যাপ ছেড়ে দেয়, তাই না? তাহলে এটা কিভাবে করে? আমি যদি চাই একটা ইমেজ করবো, এখানে একটা ইমেজ নিয়ে লেখাগুলো যখন লিখবো, পারবো প্রত্যেকবার স্পেস দিয়ে দিয়ে ওর ডিস্টেন্সটা ছেড়ে দিলাম, আবার স্পেস দিয়ে দিয়ে করলাম, এভাবে করতে গেলে সম্ভব বলেন? সম্ভব না। আসলে বিষয়টা দেখি, তাহলে আমার একটা ইমেজ দরকার। আচ্ছা, ফটোশপ ওপেন করে আমি একটা ইমেজকে ক্লিন করে নিয়ে আসি। তো আমি এটার এখান থেকে আলাদা করে নিই। করা যাবে, সেটাকে করলাম, অর্থাৎ ট্রান্সপারেন্ট করলাম, যেহেতু একটা ইমেজ আমি এক জায়গায় ইউজ করবো। তাহলে এখন কি করবো, এটাকে পিএনজি তে সেভ করতে হবে, তাই না? যেহেতু আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকলে তো আসলে ব্যাকগ্রাউন্ড সব জায়গায় ইউজ করা যায় না, তাহলে আমি এটাকে পিএনজি তে সেভ করি।
ইঞ্জিন আমি সেভ করলাম। তো আমার এখানে একটা প্যারাগ্রাফ দরকার হবে, যেহেতু আমি টেক্সট নিয়ে কাজ করব। খেয়াল করেন, ঠিক আছে? আর দুই তিনটা বিষয় থাকবে হয়তো। আমি ক্লিক করলাম এখানে। আচ্ছা, লিখলাম। আমি এখানে অনেক কিছু লিখছি। বোঝা যায় টেক্সট লেখা? গেল গেল কই সব? আচ্ছা, আমি এখানে আরো লিখি। ওভার হয়ে যাচ্ছে। এখানে আমি লিখছি, বোঝা যায় এখন? আচ্ছা, খেয়াল করেন। এখন আমি চাচ্ছি লেখার ভিতরে আমি একটা ইমেজ ইউজ করব। তাহলে ইমেজ ইউজ করতে গেলে কি আমার ইমেজটা প্লেস করতে হবে? ফাইল থেকে প্লেস। প্লেস করলাম। এখন দেখেন তো প্রবলেম না, আমার ইমেজটা কি লেখাগুলোকে ঢেকে দিছে না? তা আমি কি চাচ্ছিলাম লেখাগুলো আমার এই সাইডে একটা নির্দিষ্ট গ্যাপ রাখবে। আচ্ছা, সেটাও তো করা যায় তো। স্পেস দিয়ে দিয়ে এখান থেকে স্পেস দিয়ে আসলাম, আবার এখান থেকে স্পেস, চারপাশ থেকে স্পেস দিয়ে দিয়ে অনেক সময় লাগবে। এখন সময় লাগবে, এখন তো আমার ভুল হয়ে গেছে। ইস, ইমেজটা এখানে হবে না, ইমেজটা আর একটু নিচে হবে। আচ্ছা, নিচে নিয়ে আসি। কি হলো, আবার এখানে তো সেই গ্যাপটা থেকেই গেল। আবার ওটা ফিল করতে হবে, আবার এখান থেকে করতে হবে। তাই না বলেন? তো আসলে এটা অনেক তাড়াতাড়ি করা যায়, তাই না? এটা খুব ভালো হইতো, তাই না? ওভাবে করা গেলে এখন দেখেন আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, অর্থাৎ যাতে খুব সহজে যে একটা ইমেজ আমরা নিব, টেক্সট গুলো আমার অটোমেটিকই জায়গা করে দিবে ইমেজের জন্য। সেটা করতে গেলে কি, ইমেজটা সিলেক্ট আছে না আমার? এখন সিলেক্ট থাকা অবস্থায় আমার অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ থেকে মেক। দেখেন কি হয়েছে, টেক্সট গুলা নির্দিষ্ট একটা ডিস্টেন্স ছেড়ে দিছে, বোঝা যায়? দেখেন তো, একটা জায়গা তাকে করে দিছে না? আচ্ছা, এখন দেখেন আমি এটাকে উপরে নিয়ে আসলাম, দেখেন তো সে উপর থেকেও জায়গা ছেড়ে দিছে, দেখছেন? ইমেজের চারপাশ থেকে। দেখেন আমি নিচে নিয়ে আসলাম, জায়গা ছেড়ে দিছে। অর্থাৎ সে এখন যেখানে যাবে তার জন্য একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে দিছে। পিছনে লেখাগুলো সরে গেছে, সাইড করে দিছে, তাকে জায়গা করে দিছে। আমি দেখেন এই যে যদি উপরেও নিয়ে যায় তাও সে একটা জায়গা করে দিবে সবাই ওখানে। তাহলে এটা কিভাবে করলাম? ইমেজ সিলেক্ট থাকা অবস্থায়, এখানে ইমেজ বা অবজেক্ট যা খুশি তাই হতে পারে, বুঝছেন? ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় কি অবজেক্ট, অবজেক্ট থেকে আমাদের এখান থেকে টেক্সট র‍্যাপ, টেক্সট র‍্যাপ থেকে মেক। মেক করলে দেখেন এটা টেক্সট র‍্যাপ একটা ইফেক্ট, এটা কিন্তু এখন একটা অ্যাকশন বা একটা ইফেক্টের ভিতরে আছে, যার কারণে কি টেক্সট গুলা এই এরিয়ার ভিতরে আসতেছে না, বুঝছেন? তো এখন অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ যদি আমার মনে হয় এটা রিলিজ করব, তাহলে রিলিজ দিলে কি হবে? এটা রিলিজ হয়ে গেছে, দেখছেন? আবারও কিন্তু সে আগের অবস্থায় চলে আসছে। মেক করলাম এখন কি অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ। এখন দেখেন নিচে কি টেক্সট র‍্যাপ অপশন আছে একটা। আচ্ছা, অপশনে ক্লিক করি, প্রিভিউটা অন করি। অপশনে হচ্ছে কি আমাদের অফসেট, অর্থাৎ অফসেট হচ্ছে কি আমাদের একটা জায়গা, যে আমি এখান থেকে আসলে কতটুকু জায়গা ছাড়বে বা কতটুকু জায়গা রাখবে। দেখেন তো, অফসেট আমি বাড়াই দিচ্ছি, গ্যাপটা বাড়তেছে না? অফসেট কমাই দিলে কি গ্যাপটাও কমতেছে, দেখছেন? তাহলে এখান থেকে এখন আমরা কি যতটুকু জায়গা ছাড়বে বা কতটুকু রাখবে এটাও করা যাবে না এখন? অনেক কঠিন এবার। সে বিষয়গুলো কি খুচরা খুচরা জিনিস, তো আমাদের মনে রাখতে হবে, বুঝছেন? কাজের সময় যে কখন কোনটা লাগে বসে আসলে বলা যায় না। আচ্ছা, তাহলে টেক্সট র‍্যাপ আমরা করতে পারবো। টেক্সট র‍্যাপ করতে পারলেই তো মনে হয় না আর কিছু থাকে।
না, এটা করা লাগবে না। আমি কি করলাম, এবার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্টকেও যদি আমি অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ করি তাও কিন্তু হবে। আচ্ছা, আমি এখন টেক্সট আর অবজেক্ট দুইটাকে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি টেক্সট গুলো আমার অবজেক্টের ভিতর থাকবে, ক্লিপিং মাছ যেভাবে করতাম। আচ্ছা, দেখেন অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট নামে একটা অপশন আছে, দেখছেন? এখান থেকে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে কি, মেক উইথ টপ অবজেক্ট। অর্থাৎ নামের সাথেই বোঝা যাচ্ছে কি করবে, মেক অর্থাৎ তৈরি করবে কি টপ অবজেক্টের মতো, তাই না? ক্লিক করলাম, দেখেন তো টেক্সট গুলা কি টপ অবজেক্টের সাথে অ্যাড হয়ে গেছে না? দেখছেন সার্কেল ছিল, সার্কুলার ভাবে কি টেক্সট গুলো লিখে ফেলছেন না এখান থেকে? এটা গোল না। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল করি তাহলে কি আসে দেখেন, অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। এখন কি আর ওইভাবে আসছে? এখন তো ঠিক আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন আমি এখান থেকে টেক্সট গুলাকে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য আরো আছে অনেক অপশন। আমরা যখন লোগো শিখবো তখন টেক্সট ইফেক্ট দেওয়ার শিখবো। এখান থেকে দেখেন মেক উইথ র‍্যাপ, অর্থাৎ আমরা র‍্যাপ করতে পারি না, টেক্সটে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ইউজ করি, ফটোশপে যেমন করছিলাম। আর তারপর আরো অনেক অপশন দেখেন, স্টাইল, আর্ক আছে, তারপর আর্ক কালার, এগুলো কি আলোচনা করা লাগবে আবার? আমরা তো ফটোশপে করে আসছি, তাহলে এখানে কি আলোচনা করার দরকার আছে? বুঝতে পারবেন সবাই? যেমন আর্ক করছি, তারপর এই বিষয়গুলো এখান থেকে এদের দেখেন অপশন কতটুকু বেন্ড হবে, কতটুকু বাঁকাবে, কেমন হবে, এগুলো কি আমরা ঠিক করতে পারবো না? তাহলে এই নিয়ে আলোচনা করলাম না, কিভাবে করব? অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ র‍্যাপ, তারপর এখান থেকে কি আছে আরেকটা, যদি অবজেক্টের ভিতরে দেখতে চাই মেক উইথ টপ অবজেক্ট, অর্থাৎ টেক্সটের উপরে অবজেক্টটা নিয়ে আমরা দেখতে পারবো। তারপর যদি মেশের মতো করে ই করতে চাই তাও করতে পারবো, বুঝছেন? আচ্ছা, তো মোটামুটি যা দেখছি আর একটা বিষয় বাকি আছে অনলি, সেটা হচ্ছে কি, অনেক মজার একটা বিষয়, খেয়াল করেন। আচ্ছা, এটা অনেক ভালো। আমার এখানে কিছু লেখা আছে, দেখেন এখানে কতটুকু লেখা আছে আমি দেখাই। টেস্ট করলাম, অনেক বড় একটা লাইন লেখা। আচ্ছা দেখেন, এতগুলো লেখা দেখা যায়। কালার চেঞ্জ করি, লেখাগুলো কি বোঝা যায় এখান থেকে? এতগুলো লেখা যে আমি এইটুকু জায়গার ভিতরে করছি, আসলে এখানে সব লেখাগুলো কি এই জায়গার ভিতরে আছে? নাই। আমরা বিভিন্ন পেপারে দেখি কি হেডলাইনে লেখা থাকে, ৮-১০ লাইন লেখা থাকে এবং অপর পৃষ্ঠায় দেখুন বিস্তারিত, তাই থাকে কি না? থাকে। তাহলে তারা যে অপর পৃষ্ঠায় লেখুন এই পেজে এভাবে তো তারা লেখে না, অর্থাৎ কলামের ভিতর যে কটা টেক্সট ধরে তাদের তো কলাম ভাগ করা থাকে, হেডলাইনের কলামগুলা, তাই না? কলামের ভিতরে যতটুকু ধরে ততটুকু থাকে এবং পরবর্তীগুলো অন্য পেজে থাকে, তাই তো? এখানেও ঠিক তেমন বিষয়, যদি আমরা এটাকে হেডলাইন হিসেবে ধরি যে এখানে তো আমার আরো টেক্সট আছে, তাহলে সেগুলা কই, তাই না? দেখেন, আমার যখন কন্টেন্ট বেশি হবে, অর্থাৎ লেখাগুলা বেশি হবে, যে প্যারাগ্রাফ আমি একটা কপি করছি কিন্তু স্পেসটা কম জায়গায় আমার পেস্ট করা হয়ে গেছে, যেমন আমি হেডলাইনে যখন দিব সবকিছু কপি করে এনে হেডলাইনে যখন পেস্ট করলাম কলামের ভিতরে, কলামের জায়গা তো থাকে ওই একটুখানি, তাই না? তো সেখানে তো সবকিছু ধরে না, তাই তো? জায়গা হয় বলেন সব টেক্সট গুলার, তখন কি হয়, অন্যগুলা রিলিজ করে আমাদের অন্য একটা কলাম, অর্থাৎ অন্য পেজের একটা কলামের থাকে না? কতটুকু থাকে আমার হেডলাইনে, যতটুকু থাকে তার পর থেকেই তো থাকে, তাই তো? তা আমরা যদি এতটুকুকে হেডলাইন দেখি তাহলে এর পরে তো আমার আরো কন্টেন্ট আছে, সেটা কই? দেখেন আমি যে বাউন্ডিং বক্স করে লিখছি এর ভিতরে আমার একটা প্লাস চিহ্ন দেখেন, শেষে আমার এখানে একটা চিহ্ন শো করতেছে, দেখছেন? অর্থাৎ এটা যখন রেড, মানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে কি আমার এখানে আরো টেক্সট আছে, একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে যে আমার আরো জায়গা দরকার, তাহলে একে একটা জায়গা দেখাই দিতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি ধরি এটা হেডলাইন, আমি আরো ছোট করে দিলাম, তাহলে লেখাগুলো কি আরো এখানে আরো বেশি আছে। এখন আমি যদি ধরি এই পেজটা সম্পূর্ণ হেডলাইনের জন্য, কাস্টমাইজ করে
করতেছি চোখের আন্দাজে। ধরি এটা কি আমার পেপারের প্রথম পেজ, তাই না? সব জায়গায় হেডলাইন আছে, কিন্তু এদের বিস্তারিত গুলো তো আমরা এখনো দেখতে পারতেছি না, বা সবকিছু ধরানো সম্ভব হয়নি এখানে। তো সেগুলো তো আমাদের দরকার, সেগুলো দরকার না? সেগুলো তো আমাদের অপর পৃষ্ঠায় থাকে, তাহলে আমি অপর পৃষ্ঠা নিয়ে নিই এখানে, বুঝছেন? ওরা ইনডিজাইনে কাজ করে, ইলাস্ট্রেটর করলে করবে, দরকার নাই। খেয়াল করেন, এখন অপর পৃষ্ঠাতে এরকম বড় বড় কলাম থাকে, তাই না? সেখানে তো আর এই পেজের মতো এত ছোট কিছু থাকে না। এখন দেখেন, আমাদের এখানে যে প্লাস শো করতেছিল, মুভ টুলে থাকা অবস্থায় আমরা যদি দেখেন এই প্লাসের উপর একটা ক্লিক করি, এখনো কিছু আসে নাই, জাস্ট এটা সিলেক্ট হয়েছে, বুঝছেন? এখন কি করব, এখানে আরেকটা যে অপশনটা আছে এখানে আবার আরেকটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন কার্সারের সাথে দেখছেন আমার টেক্সটের একটা না না, জাস্ট নর্মাল ক্লিক করছে, একটা ক্লিক করলে সিলেক্ট হবে, দুইটা ক্লিক করলে যে বাকি টেক্সটগুলো রিলিজ হয়ে আমার কার্সারে চলে আসবে। এখন কার্সারের সাথে কি আমার টেক্সটগুলো কিন্তু চলে আসছে। এখন তাকে একটা জায়গা দেখাই দিতে হবে আসলে সে কোথায় যে সেগুলোকে রাখবে। দেখেন আমি এখান থেকে কি করতেছি, এই পেজে এসে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন এইখান থেকে কি রিলিজ করছি না, করে এখন এটাকে ক্লিক করে টেনে ধরে কি আমি এইখানে যে কলামটা ছিল এই কলামকে ছেড়ে দিছি, এই দেখেন কলাম বরাবর নিয়ে নিয়েছে, এবং এই কলামে আর লোড নিয়ে পারেনি। এখন দেখেন ওইটার প্রেশার আবার এটাই চলে আসছে, দেখছেন? এখন এও বলতেছে যে আমি আর পারতেছি না, ঠিক আছে আমাকে নতুন একটা জায়গা দেখাই দাও। আচ্ছা, তাহলে কি এভাবে যদি আমার আরো কলাম থাকতো, আমার যতক্ষণ পর্যন্ত প্লাস শো করবে ততক্ষণ পর্যন্ত আমার দিতে হবে, কারণ কন্টেন্ট, আপনি একটা গল্প লিখছেন, অর্ধেক তো কেউ পড়বে না, তাই না? তার মানে আমার যতক্ষণ কন্টেন্ট থাকবে ততক্ষণ আমার এখানে কি প্লাসের উপর ক্লিক করলাম, একটা সিলেক্ট হলো, 2 নম্বর ক্লিক যখন করব তখন টেক্সটগুলো রিলিজ হলো, দেখছেন? এখানে যখন আবার ক্লিক করব, বাইরে করব, আচ্ছা অবজেক্টে যখন আবার ক্লিক করব তখন দেখেন এটার ভিতর চলে আসছে। এখন কি আর এটাই আর নাই কেন বলেন তো? কারণ টেক্সট শেষ, গল্প শেষ, তাই না? তাহলে যখন আমরা বড় প্যারাগ্রাফ আকারের কোনো কিছু লিখবো, এখান থেকে টেক্সট যদি কোনো নির্দিষ্ট শেপের ভিতরে না ধরে বা যদি রাখতে না পারি, তাহলে অবশ্যই আমাদের নতুন কোনো স্পেস দেখাই দিতে হবে যেখানে আমরা রাখতে পারবো। মূলত টেক্সট নিয়ে আরো ছিল, বুঝলেন? আচ্ছা এগুলা মানে কি বল, এগুলা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, কারণ দরকার আছে শেখার।